সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সিকান্দার রেমান। নির্বাচন পরবর্তী বাংলাদেশ, নতুন সরকার, নতুন রাজনীতি এবং আগামী দিনের বাংলাদেশের যে পরিকল্পনা সে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। চারজন অতিথি এরই মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন নীলুফার চৌধুরী মণি, সাবেক এমপি ও সহ সম্পাদক বিএনপি। এরপর রয়েছেন কাজী সাজ্জাদ জহির চন্দন, সভাপতি সিপিবি। আমার বাদিকে রয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। সবশেষ রয়েছেন আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনারা চারজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই মুজিবুর রহমান মঞ্জু আপনাকে দিয়ে। অন্তর্বর্তীকালীন সরকার বন্দর সহ যেসব বৈদেশিক চুক্তি করেছে তা পুনর্বিবেচনা দরকার বলে মনে করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আপনি জানেন তিনি অর্থনৈতিক অঙ্গনে বেশ আলোচিত ব্যক্তি। তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের চেয়েও খারাপ ঋণ পরিস্থিতি পেয়েছে নতুন সরকার। তিনি যখন এই কথাটা বলছেন, যেদিন বলছেন সেদিন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তারেক রহমানকে এবং বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলছেন বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের করতে হবে, মানে তার সেখান থেকে সে আহ্বান। কারণ বর্তমান সরকারের সামনে তো একটা বড় বিষয় যে তারা কি ট্রাম্প সাহেবের কথা রাখবেন নাকি আমাদের দেবপ্রিয় ভট্টাচার্যের কথা শুনবেন। ধন্যবাদ আপনাকে। আমার তো মনে হয় তারা ট্রাম্প সাহেবের কথাই রাখবেন, কারণ কয়েকটা কারণ। একটা হচ্ছে যে ওই বাণিজ্য চুক্তির ব্যাপারে যিনি অবদান রেখেছিলেন তখন, যদিও ওনার দায়িত্ব ছিল না, ডক্টর খলিলুর রহমান, ওনাকে আমরা দেখেছি উনি নিউ ইয়র্ক গিয়েছিলেন, তারপরে নেগোশিয়েট করেছিলেন দুইবার দোহার। আচ্ছা, তো এরপর আবার কাতারও গিয়েছিলেন, নানা ধরনের কমিউনিকেশন করেছেন। তো সেই জায়গায় তখন কিন্তু কথাগুলো এসেছিল এবং ক্রেডিটটাও দেওয়া হয়েছিল যে ডক্টর খলিল এই দুতিয়ালিটা করেছেন। তো আমরা যখন দেখলাম যে এই সরকার ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর মতো একটা খুবই নাজুক জায়গায় তাকে মনোনীত করেছেন, সুতরাং বোঝা যাচ্ছে যে এই সরকারের মার্কিন নীতির ব্যাপারে এই সরকারের যথেষ্ট নমনীয়তা থাকবে। এবং সাধারণত প্রেসিডেন্টরা যখন উইশ করেন তখন একটা সিম্পল উইশ করেন, অত শর্ত দিয়ে উইশ করেন না সাধারণত, আমি যতটুকু দেখেছি যে রেওয়াজটা আছে। কিন্তু ট্রাম্পের এই উইশিংয়ের মধ্যে এটাকে ঢুকিয়ে দেয়া, এটা আরেকটা মানে আমার কাছে মনে হচ্ছে আরেকটা কূটনীতির আরেকটা ধাপ আর কি। তো সুতরাং দেবপ্রিয় ভট্টাচার্য যেটা বলেছেন, আমি মনে করি যে কোনো কিছুরই পর্যালোচনা তো করা উচিত, কারণ সেই সময়ে কিন্তু অনেকগুলো সমালোচনা হয়েছে। বিশেষ করে আপনার মনে থাকার কথা যে আমরা যে করিডোরের একটা আলোচনা হয়েছিল, মানে ইউনাইটেড নেশনসের মধ্যস্থতার বিষয়টা নিয়ে, সেখানেও কিন্তু প্রচুর সমালোচনা হয়েছিল। তারপরে এখানে এই আনডিসপোজাল বা নন ডিসপোজাল যে এই চুক্তিটা হয়েছে সেটা নিয়েও কিন্তু তখন কথা উঠেছিল। সো আমি যেটা মনে করি যে প্রত্যেকটা বিষয় আমাদের এখানে পর্যালোচনা উচিত, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে ক্লিয়ার করা উচিত। যেমন আমরা তখন কিন্তু এই যে বন্দরের সাথে যে চুক্তিটা হয়েছিল সেটার ব্যাপারে আমরা তখন বলেছিলাম যে সরকার অনেক বিষয়ে আমাদের সাথে কথা বলেন, কিন্তু এই বিষয়টা নিয়ে কেন কথা বলছেন না? এটা তো একটা মৌলিক আলোচনার বিষয়, আমাদের ঐকমত্যের বিষয় সেখানে থাকা উচিত। তো আমি এটা ধারণা করছি, আমার ধারণা যে মার্কিন স্বার্থ বা মার্কিনের যে আলোচনাটা আছে এখানে, সেটা এই সরকার মানে সেই পথটা মানে অনুসরণ করবে আর কি। যেটা দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সেটা অনুসরণ করার সম্ভাবনা কম দেখি আর কি, আমার নিজের অবজারভেশন থেকে। জি, একই বিষয়ে কাজী সাজ্জাদ জহির চন্দন আপনার কাছ থেকে জানতে চাওয়া, এর আগেও তো আমরা বিগত 15 বছর বেশ কিছু চুক্তি হয়েছে, আপনারা রাজপথে বলেছেন, প্রতিবাদ করেছেন, কিন্তু গত সরকার কিন্তু সেগুলো কোনো প্রকাশ করেনি, মানুষের সামনে আনেনি, সংসদেও বলেনি, অন্য কোথাও কোনো প্ল্যাটফর্মে বলেনি। কিন্তু ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের তো কোথাও মানে মাথা বিক্রি করার বিষয় ছিল না, তারা কেন এই বিষয়গুলো প্রকাশ করলো না? ধন্যবাদ। প্রথমত হলো যে আমাদের দেশ যারা পরিচালনা করে, আপনি মানেন আর না মানেন, সবাই বিদেশি শক্তির তল্পিবাহক হিসাবে কাজ করে। বিগত আমলে অনেকগুলো চুক্তি হয়েছে, শুধু শেখ হাসিনার 15 বছর, তার আগেও চুক্তি হয়েছে। কোনোদিনও কোনো চুক্তি জনসমক্ষে প্রকাশ করা হয় না, আমরা বারবার বলা সত্ত্বেও সেটা হয় নাই। এবারও আমরা দেখলাম অন্তর্বর্তী সরকার যে চুক্তিগুলো করলো সেগুলো তারা জনসমক্ষে আনলো না। এইটা যেমন ঠিক, পাশাপাশি এইটাও আপনি দেখতে হবে যে এই ভূ রাজনৈতিক যে পরিবেশটা সেইটাকে আপনাকে বিবেচনা করতে হবে। বাংলাদেশের যে গভীর সমুদ্র বন্দর আছে
সেখানে দীর্ঘদিন ধরে আমেরিকা তার সামরিক ঘাঁটি স্থাপনের একটা চেষ্টা তার আছে। তার কারণটা হলো চীনকে কিভাবে দেখা যায়, চীনের সজ্জা, সামরিক সজ্জা কি আছে, চীনকে টার্গেট করেই তার এই গভীর সমুদ্র বন্দরে তার সামরিক ঘাঁটি স্থাপন করার পরিকল্পনা। আবার এখানে সমস্যা হলো ভারত আবার আমেরিকার সাথে তার যতই ভালো সম্পর্ক থাকুক, ভারত আবার চায় না যে এখানে আমেরিকা আসুক। পলিটিক্সটা, চীন প্রচুর পরিমাণে বিনিয়োগ, যেটা আমাদের এই এশিয়া মহাদেশে বাংলাদেশ বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে, সেও তার স্বার্থে। মানে এখানে আমেরিকা, ভারত, চীন তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের বলি হচ্ছে আমার দেশের সরকার, আমার দেশে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা। কারণ আমার এখানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে নানাভাবে এইসব শক্তিগুলোর সাথে আপোষ করতে হয়। এর ফলশ্রুতিতে যেটা দাঁড়ায় যায় সেটা হলো এই যে যখন ক্ষমতায় আসে সে তখন ওগুলো বাস্তবায়নের চেষ্টা করে। কিন্তু বাংলাদেশে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে, বিশেষত আমরা বামপন্থীরা তেল, গ্যাস, বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি, আমরা অনেকগুলো আন্দোলন কিন্তু বাংলাদেশে করেছি, আমাদের গ্যাস রপ্তানির বিরুদ্ধে অনেক কিছু করেছি এবং আমরা অনেক জায়গায় সফল হয়েছি। এবং যে এই যে করিডোর বা বন্দরের যে আন্দোলনটা, সেটাও কিন্তু আমরা ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ করেছি এবং জাতীয় স্বার্থ বিরোধী বলে আমরা প্রতিবাদ করেছি, নেমেছি। সেখানে কিন্তু এক পর্যায়ে কোর্ট কিন্তু এক পর্যায়ে এটাকে, যে বিশেষত নিউ মুরিং কন্টেনার টার্মিনাল, যেটা আমাদের চট্টগ্রাম বন্দরের একটা মূল বিষয় আর কি, সেইটা মূল একটা টার্মিনাল, সেই টার্মিনাল কিন্তু এক পর্যায়ে স্থগিত করে দিছিল, যেটাকে দেওয়া যাবে না। তার পরবর্তীতে আবার আমরা দেখছি যে এটা আবার চুক্তি হয়েছে। এখন এই যে সরকারগুলো আসে তারা তো তাদের পৃষ্ঠপোষকতা নিয়েই তারা আসে, তাদের স্বার্থ তারা রক্ষা করবে। আবার এইটাও ঠিক, বাংলাদেশের মানুষ যে লড়াই সংগ্রাম অতীতে যা করেছি বা এখনও যারা আমরা করছি, বাংলাদেশের জাতীয় সম্পদ স্বার্থ রক্ষার জন্য যে সংগ্রাম করছি, সেই সংগ্রাম আমাদের বিজয়ী আমরা হয়েছি। আমরা অনেক কিছু আমরা করতে দেই নেই বাংলাদেশে, কারণ আমরা মনে করি আমাদের দেশের স্বার্থ সবচেয়ে বড় স্বার্থ। এই বিষয়টা আমাদেরকে বিবেচনা নিতে হবে। আর যতদিন পর্যন্ত সত্যিকার অর্থে একটা প্রকৃত গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত না হবে, দেশ নিয়ে যারা চিন্তা করবে আর কি, ততদিন পর্যন্ত এই যে বাংলাদেশ, এই যে ভূ রাজনীতির যে কি বলে এটা, যে একটা অবয়ব বা একটা ক্ষেত্র, অভয়ারণ্য যেটা, সেটা চলতে থাকবে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কথা ঠিকই বলেছেন। আপনারা যে ট্রাম্প মেসেজ পাঠিয়েছেন, শুভেচ্ছা রাষ্ট্রপতি পাঠায়, মঞ্জু ভাই বললেন যে কোনো দেশের প্রেসিডেন্ট কিন্তু গ্রিটিংসে শর্ত উল্লেখ করে যে চুক্তিগুলা যা করছে এগুলা দিও আর কি। এখন দুর্ভাগ্য হলো আমাদের দেশের যারা রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতা বিভিন্ন সময় ছিলেন বা আছেন, তারা সবাই ওই তাদের কথা অনুযায়ী তারা চলেন। কারণ যতই আমরা ভোট দিয়ে জনগণ নির্বাচিত করি না কেন, যতই আমরা কিছু করি না কেন, অতীত অভিজ্ঞতা হলো এই যে আপনার সাম্রাজ্যবাদের দেশগুলোর স্বার্থ রক্ষা করাই তারা তাদের প্রধান কর্তব্য দাঁড়ায়। তবে আমরা মনে করি যে বাংলাদেশের বিরুদ্ধেও এই যে চুক্তি হয়েছে বা এই যে আমাদের বন্দর যে বিদেশিদের কোম্পানিকে দেওয়া হয়েছে, এই চুক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জেগে উঠবে এবং এখানে প্রতিরোধ করা সম্ভব। অতীতে আমরা করেছি, যখন একসময় সাইফুর রহমান বলেছিল মাটির নিচে গ্যাস রেখে লাভ কি, একটা কথা, কিন্তু সেই আন্দোলন কিন্তু হয়েছিল। এমনকি শেখ হাসিনা এক পর্যায়ে 2001 সালে নির্বাচনে হেরেছিল, উনি কিন্তু বলেছিলেন যে আমি এই গ্যাস দেই নাই বলে আমাকে হারাই দেওয়া হইলো। পরবর্তীতে 15 বছর ক্ষমতা ছিল কি দিয়ে? সেইটাই, মানে তারা মানে এটা নিজেদের মুখ থেকে তারা বলছেন, এটা আমাদের কথা না, তারা এই কথাগুলো বলছেন। এখন মানুষের সংগ্রাম, মানুষের লড়াই যত তীব্র হবে, শক্তিশালী হবে, এই চুক্তি বা দেশ স্বার্থ বিরোধী যে চুক্তিগুলো সেগুলো প্রতিরোধ করা যাবে, এটাই বাস্তবতা। আমরা রেবার চৌধুরী মনির কাছে শেষে আসবো। আরিফুল ইসলাম আদিব, আপনারও কি, আপনার দল হিসেবে আপনাদেরও কি একই ভাবনা কিনা যে সরকারের বয়স এখন মাত্র, কার কথা শুনবে? জি আচ্ছা। না, কার কথা শুনবে না, সরকারের বয়স মাত্র 2-3 দিন হলো, বাইরের কথা মনে হলো যে আন্দোলনে মোটামুটি এটা প্রিপারেশন চলছে। আসলে আমরা যেটা মনে করি, তা আমরা তো কনস্ট্রাকটিভ ওয়েতেই সমালোচনাটা করতে চাই, এবং যেটা গত 17 বছরে যেটা অনুপস্থিত ছিল বাংলাদেশে একটা ফ্যাসিবাদ থাকার ফলে বিরোধী দল এবং সরকারি দল, কারণ বিরোধী দলের ভূমিকাটা আরও বেশি সরকারি দলের জায়গার থেকে, তা আমরা একই সাথে সরকারকে সংসদে এবং রাজপথে দুই জায়গায় জবাবদিহিতা আদায় করব।
কারণ ইতিমধ্যে তারেক রহমান মন্ত্রী যে 50 জনের টিম নিয়ে তার যে যাত্রা শুরু করেছেন, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমার এইটার সাথেই, যে আপনি বললেন না যে আসলে দেবপ্রিয় ভট্টাচার্যের কথা শুনবে নাকি ট্রাম্পের কথা শুনবে, ভাই বলছে। তা আমার কাছে এখানে একটা মনে হচ্ছে যে তিনি জনাব তারেক রহমান ডক্টর খলিল সাহেবের কথা শুনবেন। কারণ হচ্ছে খলিল সাহেব এত পাওয়ারফুল লোক, কিসের বিনিময়ে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। কারণ একই জিনিস তো আমাদেরও অফার আসছিল একেবারে, যেটা যখন এনসিপি আত্মপ্রকাশ করবে তখন একটা ব্লক থেকে ডক্টর খলিল সাহেবকে এনসিপিকে আহ্বায়ক করার প্রস্তাব দেওয়া হয়েছিল, যে ডক্টর খলিলুর রহমান এনসিপির আহ্বায়ক হোক, তোমরা তরুণরা, ঠিক আছে, অনেক কিছু অভিজ্ঞতার ঘাটতি আছে, তো খলিলুর রহমান আহ্বায়ক হোক। তো সেটা কিন্তু আমরা কিন্তু ধরেন আমাদের ফোরাম বা বিভিন্ন জায়গায় সেই সিদ্ধান্তটা এক্সিকিউট হয় না। মানে ভুল হয়েছে সিদ্ধান্ত তখন নিতে না, পারেন নাই। ভুলের সিদ্ধান্ত না, এটা তো ধরেন আমরা আমাদের দলের সিদ্ধান্ত আমরা নিব। নিলে কিন্তু তো তারেক আজকে- রহমান আজকে আজকে তো পররাষ্ট্রমন্ত্রী হয়ে যেতে আজকে তো পারতেন। বিরাট একটা ঘটনা ঘটে কিন্তু যেত। তারেক রহমান সেই জায়গাটায় তাকে পররাষ্ট্রমন্ত্রী করতে বাধ্য হলেন না, কি প্রক্রিয়ায়, এটা রহস্যটা কিন্তু আসলে খুব কারণটা আপনারা কি হচ্ছে- এমনি আফসোস করতেন? না না, আমাদের কোনো আফসোস নাই, কারণ আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে যাদের মাটির সাথে তুমি অভিজ্ঞতা আফসোস নাই- থাকলে বলতে পারো। না, কোনো আফসোস নাই ভাই এখানে, তাকে নিয়ে আফসোসের কিছু নাই। কারণ হচ্ছে রাজনীতি তো এটা হয় কি, বাংলাদেশে অক্সফোর্ড আর হচ্ছে কিছু ডিগ্রির একটা এক ধরনের প্রীতি আছে, যে রাজনীতিতে যারা দেখছে যে বাংলাদেশের সরাসরি আন্দোলন সংগ্রামে থাকে, ধরেন হচ্ছে এই আন্দোলন সময়টা স্কিপ করে নিজের কেরিয়ার ডেভেলপ করে, কিছু ডক্টরেট ডিগ্রি লাগায়, দেন হচ্ছে দেশের যখন একটা ভালো সময় এসে নানাভাবে ধরেন হচ্ছে সুযোগ সুবিধার হচ্ছে একটা এক্সপার্টিজের নামে হচ্ছে নানা ধরনের সুযোগ সুবিধা হাতানো হয়। তো সেই জায়গার থেকে আমাদের গণ অভ্যুত্থানের দল থেকে হচ্ছে কিন্তু এনসিপি উঠে আসা, ফলে সেখানে হুট করে একজন কেউ প্রস্তাব দিল তাকে আহ্বায়ক করবে, সেটা তো আসলে কখনোই ঘটে নাই। তো সেই জায়গা থেকে তারপরে দেখলাম তিনি লন্ডনে সফর করলেন, বিএনপি তার পদত্যাগ চাইলো, এরপরে তারেক রহমানের সাথে বৈঠক হলো, ডক্টর ইউনূসের সেই নেগোসিয়েটর ছিলেন, এবং এখন তিনি পররাষ্ট্র দপ্তর এবং এই সরকারের তিনি গুরুত্বপূর্ণ 2-3টা দায়িত্বে ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা থেকে শুরু করে অনেক জায়গায়। এবং এই নির্বাচনে কিন্তু তাকে এই পদায়ন করা গেলে তাকে কিসের বিনিময়ে তাকে হচ্ছে এই পদায়নটা করা হয়েছে, সেটা কিন্তু প্রশ্নটা কিন্তু আসলে রয়ে যায়। তো ফলে আপনার অ্যান্সার ওইটার ভিতরই, যে ট্রাম্পের কথাও শুনবেন না তিনি, দেবপ্রিয় কথাও শুনবেন না, তিনি শুনবেন ডক্টর খলিল সাহেবের কথা। জি, নীলোফার চৌধুরী মনি, মোটামুটি সমালোচনাই তো শুনলেন তিনজনের। তো তারেক রহমান যেই বাংলাদেশ করতে চায়, সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা বেশ কিছু ইতিবাচক দিক গত দুদিন দেখছি। নিশ্চয়ই এই বিষয়েও ইতিবাচক কোনো বার্তা আসবে এমনটা আমরা প্রত্যাশা করি। আপনার বক্তব্যটা জানতে চাই। দেখেন, এটা এখন টপ অফ দ্য কান্ট্রি, টাউন বলবো না, কান্ট্রি, যে এই পররাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা থেকে মন্ত্রী হলেন কেন। আমার কাছে, আমি কিছুক্ষণ আগেও এখানে এই কথাটাই বললাম, যে আমার কাছে মোটা দাগে যেটা মনে হয়, সেটা আমরা সবাইকে বাহ্যিক চোখ দিয়ে দেখতে পারি যে এই কাজটা করেছেন, এটা ঠিক হয় না, ওইটা। অন্তরেরও কিন্তু রাজনীতি করতে গেলে অন্তরের একটা চক্ষু লাগে, সেই চক্ষু দিয়ে আমরা কেউ দেখি নাই, আমরা সমালোচক সবাই, চারজনই। তো আমরা সমালোচনার দৃষ্টিতে যেটা বলছি, হয়তো বা এমন কোনো নিউজ আসবে যে তাকে কেন রাখা হয়েছে, আভ্যন্তরীণ বা বাহ্যিক। এখন পৃথিবীটা জিও পলিটিক্সের উপরে পৃথিবীটা চলছে, সবাইকে, কেউ যে কারোর এখন কিন্তু জায়গা দখল করে না, রস টস নিগড়ে নেয়, সেই জায়গায় জিও পলিটিক্সটাকে হ্যান্ডেলিং করার জন্য হতে পারে যে তাকে দরকার হতে পারে। আমার মনে হয় যে এটা মাননীয় প্রধানমন্ত্রী উনিই খোলাসা করবেন। জনগণের চাওয়া নিশ্চয়ই উনি সবার আগে বাংলাদেশ যেটা বলছে, যদি সবার আগে বাংলাদেশ হয়, তাহলে সবার আগে বাংলাদেশের এই কাজটা উনি করেছেন, বাংলাদেশের কথা চিন্তা করেই হয়তো করেছেন। আর যে কথাটা আসলো, আমার ছোট ভাই যে কথাটা লাস্টে বললেন যে এটা আমাদের কাছে অফার ছিল, এটা আমি তার আগে, ওর জন্ম তখন হয়েছে কিনা আমি জানি না, বিএনপির কাছে অফার ছিল 1/11 সময়, ওই 2 বছর যাওয়ার পরে প্রথম অফারটা ছিল যে আপনি যদি জাস্ট ইন্ডিমনিটিটা করেন, তাহলে আপনাকে আমরা আর কিছু শর্তগুলোতেই মেন ইন্ডেমনিটি, তাহলে আপনি ক্ষমতায় আসতে পারবেন, আমরা আপনাকে এই চাই। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু একদম প্রকাশ্য প্রত্যাখ্যান করেছেন। তারপরে কিন্তু শেখ হাসিনাকে তারা নিয়ে এসেছে এবং 4বার শেখ হাসিনা এইখানে ক্ষমতা দখল করেছে অবৈধভাবে, এবং কেউ কিছু বলতে পারে নাই।
কারণ তার সাথে একটা অনেক বড় শক্তি ছিল যে কারণে করতে পারে নাই। তো সেই জায়গাটা যদি সেই দিন খালেদা জিয়া যদি রাজি হতেন তাহলে এই 4 বার কিন্তু খালেদা জিয়াই থাকতেন। কারণ বাংলাদেশের রাজনীতিটাকে চরমভাবে ধ্বংস করার প্রত্যয় একটা শ্রেণী কিন্তু সব সময়ের জন্য সরব ছিলেন, আছেন, থাকবেন। তো ওইটা চিন্তা করেই আমরা মনে করি যে এটা খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান উনি এই ভুলটা করতে পারেন না। যদি করে থাকেন তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। আমি যে কথাটা বলছিলাম যে যখন আমি লন্ডনে একটা টকশোতে ছিলাম 2010-এ, বিএনপির যখন কমিটি হয়, স্ট্যান্ডিং কমিটিতে যখন ওই আপনার মাহবুবুর রহমান মেজর জেনারেল তাকে দেওয়া হলো, এই প্রশ্নটা আমাকে করেছিল। তো সেই প্রশ্নটা করার পরে আমি কিন্তু বলেছিলাম যে এই কথাটাই বলেছিলাম, হয়তো আভ্যন্তরীণ কোনো ব্যাপার আছে যেটার জন্য এই ঘটনাটা ঘটেছে। এবং আমি এসে কিন্তু জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সেদিন জীবিত ছিলেন এবং উনি কথায় কথায় একটা কথা বলছিলেন যে এই যে ভেতরে জেলখানার দুই নেত্রীর যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু খুব কাছে থেকে মিটিয়ে দিয়েছেন এই ভদ্রলোক, যে কারণে আপনার তাকে স্ট্যান্ডিং কমিটি, কারণ তাকে তো জানে যে সে কি করেছে, আমরা যাই জানি না কেন উনারা তো জানেন। তো আমার মনে হয় যে অন্তরালে অনেক কিছু থাকে। আমি ওই কথাটাই বলতে চাই আজকে, যে পর্দার অন্তরালে হয়তো এমন কিছু আছে যেটা হয়তো টুডে টুমরো বের হবে এবং বলবে, বিএনপি খোলাসা করবে। আমার কাছে এরকমই মনে হয়। আর চুক্তির বিষয়ে যেটা আলোচনা হচ্ছে, দেখেন চুক্তির বিষয়টা বিএনপি নতুন ক্ষমতা দায়িত্বটা হাতে নিল, রাষ্ট্রীয় দায়িত্বটা। তো চুক্তির বিষয়টা আমি বলবো যে বিএনপি করে নাই, চুক্তি করে গেছে already। সেটাই আমি এইটুকু বলতে চাই যে বিএনপি হয়তো বা এটা দেখবে, জানবে, এবং তারপরে বিএনপির আমি জিওপলিটিক্সটা যেমন ইম্পর্টেন্ট, মার্কিনদের সাথে বাংলাদেশের ব্যবসাটা যেমন ইম্পর্টেন্ট, অনেক বড় বড় ব্যবসা এখানে চলে, যেমন গার্মেন্টস ফ্যাক্টরির ব্যবসাগুলো পুরাটাই, তো ঠিক তেমনই ইম্পর্টেন্ট কিন্তু চুক্তিটাও। তো আমি গণতন্ত্রটাও, তো এইখানে গণতন্ত্র কতটা কাজে লাগবে আমার ধারণা বর্তমান প্রধানমন্ত্রী অবশ্যই এটা নজর দিবেন। মজিবুর রহমান মঞ্জু, আমরা চুক্তি নিয়ে কথা বলছিলাম, এবার চুক্তির পেছনে যদি যাই, ঋণের যে বিষয়টা, ঋণের কিস্তি, এটা নতুন সরকারের কাছে কিন্তু অনেক বড় একটা বোঝাই বলা চলে। এই সামনের দিনগুলোতে এই বিষয়টা সরকারকে কতটা চাপে ফেলবে বা চাপে রাখবে বলে মনে করেন? এই সরকারের যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ। ঠিক আছে, যদিও আমরা সরকার অনেকগুলো আশাবাদ, অনেকগুলো প্রত্যাশা বা প্রতিশ্রুতি দিয়েছে, এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ হবে, যেটা অর্থনীতিবিদরাও বলছেন এবং দেবপ্রিয় ভট্টাচার্যের কথার মধ্যেও সেটা আসছে। সেটা হলো, উনি কিন্তু বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু না ঋণের চাপে ছিল, এই সরকার অনেক বেশি ঋণের চাপে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি এই ঋণগুলো কিভাবে নেগোশিয়েট করবেন। একটা হচ্ছে যারা টাকা পাবে তাদের সাথে এমনও হতে পারে সরকারের প্রতি তারা সদয় হয়ে বা সুসম্পর্কের কারণে হতে পারে সেখানে কিস্তিটাকে একটু রিডিউস করে দিল, একটু সময় দিল হাতে, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে সরকার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যদি ধরেন আমাদের এখানে যে দুর্নীতি হয়, অপচয় হয়, এক খাত থেকে টাকা আরেক খাতে এনে বা কোনোভাবে ম্যানেজমেন্ট করে সেই জিনিসগুলো করতে পারে। যেমন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেক ব্যর্থতার মধ্যেও একটা বড় সফলতা হচ্ছে তারা কিন্তু অনেকগুলো ঋণ পরিশোধ করেছে, রিজার্ভ বেড়েছে। এখন এই রাজনৈতিক সরকারের, এতদিন আমরা যেটা বলেছি যে রাজনৈতিক সরকার ইজ বেটার দেন অন্তর্বর্তীকালীন সরকার, কারণ অনেকগুলো বিষয়ে ব্যবসা বাণিজ্য আটকে ছিল, ট্রেড হচ্ছিল না, এলসি খোলা যাচ্ছিল না, ব্যাংকগুলো রুগ্ন হয়েছিল। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যেটা দেখলাম, ওনারা অনেকগুলো পদক্ষেপ নিতে চেয়েছিলেন, যে রপ্তানির ক্ষেত্রে বাড়ানোর জন্য। ওই যে একজন ভদ্রলোক ছিলেন না, যে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, উনি কিন্তু অনেকগুলো লুক্রেটিভ প্রপোজাল রেডি করেছিলেন, কিন্তু ফাইনালি কিন্তু খুব বেশি আউটপুট আসে না। এই জন্য যে আসলে একটা স্থিতিশীল সরকার আর অস্থিতিশীল সরকারের অর্থনীতির জায়গাটা সবসময় কিন্তু এই জায়গাটা একটা মানদণ্ড আকারে থাকে, যে আমি কোন গভর্নমেন্টের সাথে আমি ট্রেড অ্যান্ড নানা ধরনের চুক্তিগুলো করব। তো এখানে আমি যেটা দেখি যে সরকার যদি যেই দুর্নীতিটা কমাতে পারে
মানে আমাদের প্রবাসীদের যদি আস্থা আনতে পারে, তাহলে রেমিটেন্সের প্রবাহটা হয়তো স্থিতিশীল থাকবে এবং কোনো কোনো ক্ষেত্রে আর একটু বাড়বে। সুশাসনের জায়গাটা যদি নিশ্চিত করতে পারে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আমাদের ফ্রেন্ড যে সমস্ত রাষ্ট্র, তারা যদি মনে করে যে যাদের কাছে আমরা ঋণগ্রস্ত আছি, তারা যদি মনে করে যে না এই সরকার ভালো করছে, সুশাসন, গণতন্ত্র এবং টেকসই গণতন্ত্রের জন্য তারা কাজ করছে, তখন হয়তো এক ধরনের বায়োলেটারাল রিলেশনশিপের মাধ্যমে আমরা সেখানে কিছু সুবিধা পাবো। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটাতে রপ্তানি যদি বাড়ে, সেখানে আমাদের আয় তো বাড়বে। তো এই বিষয়গুলো টোটালটাই নির্ভর করছে সরকারের পদক্ষেপের উপরে। আপনি দেখেন, অনেকে কিন্তু গেস করছিল যে আমির খসরু মাহমুদ চৌধুরীকে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারে, কিন্তু ওনাকে দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়। এটা একটা সিগনিফিকেন্ট ডিসিশন যে দলের একজন খুবই গুরুত্বপূর্ণ নেতাকে এরকম একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। তো এখানে ওনার ক্যারিশমা কি, উনি কতটুকু করতে পারবেন। আবার ওই যে বললাম যে আমাকে একটু আগে একটা শোতে জিজ্ঞেস করা হয়েছিল যে ডক্টর খলিলকে করার পেছনে কি, যেটা আমি মনিয়াপা বলছেন যে ভেতরে কিছু থাকতে পারে। আসলে আমি কিন্তু ভেতরের বিষয়ের চাইতে আমি বাইরের জিনিসটাকে গুরুত্ব দিতে চাই। বাইরের বিষয়টা কি, আমার কাছে মনে হয়েছে যে বিএনপির কাছে এই সময়ে পারফর্ম করার মতো কোনো একজন পররাষ্ট্রমন্ত্রী নাই, যার কারণে তাকে বিএনপি এই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু আপত্তি তুলেছিল। বিএনপি বলেছিল যে উনি বিদেশি নাগরিক, কিন্তু আসলে উনি বিদেশি নাগরিক না। আমি যতটুকু জানি ওনার কোনো বিদেশি কোনো পাসপোর্ট নাই। উনি বাইরে ছিলেন, বাইরে কাজ করেছেন, ঠিক আছে, উনি কখনোই আমেরিকান পাসপোর্ট উনি গ্রহণ করেন নাই। তাহলে বিএনপি যার বিরুদ্ধে সোচ্চার ছিল, যার পদত্যাগ দাবি করেছিল, এবং আপনার ওই যে রোহিঙ্গাদের সাথে যে আপনার ওই যে কি একটা ট্রানজিট করেছিল না, করিডোরের বিষয়ে কিন্তু সমালোচনা করা হয়েছিল ডক্টর খলিলের, যে উনি এই মানে অপকর্মটা করেছেন। তো বিএনপি যার বিরুদ্ধে এত এত অভিযোগ দিয়েছে, তাকেই যখন পররাষ্ট্রমন্ত্রী করে, তখন বোঝা যাচ্ছে যে এখানে বিএনপির কাছে এই এনাফ স্মার্ট কোনো পররাষ্ট্রমন্ত্রী ছিল না হয়তো, যার কারণে বিএনপির লোক খুঁজে পাচ্ছে, যার কারণে হায়ার করতে হয়েছে তাকে। কারণ এটা তো সত্য কথা যে এটা একটা ভালো চোখে দেখে নাই কেউ। কারণ যেই সরকারটা, উনি যদি এমন হতো যে রিজাইন করার পরে অনেকদিন পরে উনাকে আবার হায়ার করা হয়েছে, উনি কিন্তু একটা দিনের জন্য কিন্তু বিরতি পান নাই, পদত্যাগ করেই পরের দিনই উনি মন্ত্রিত্বের শপথ নিয়েছেন। তো বিএনপি এত বড় ঝুঁকি কেন নিল? তাহলে নিশ্চয়ই এই পররাষ্ট্রনীতির জায়গাটায় এটার সাথে কিন্তু অর্থনীতির একটা যোগসূত্র আছে। আমাদের ঋণের যে মানে বিষয়গুলো আছে, এটার একটা যোগসূত্র আছে। ডক্টর খলিল কিন্তু মানে একই সাথে পররাষ্ট্র বিষয়ক উনি এক্সপার্ট, আবার একই সাথে উনি কিন্তু ইকোনমিক ক্যাডারের লোক, উনি কিন্তু অর্থনীতিবিদ, উনি কিন্তু আংটারে কাজ করেছেন, ঠিক আছে আপনার। তো ওনার কিন্তু মানে দুই দিকেই ওনার এক্সপার্টাইজ আছে। তো সেই জায়গা থেকে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি মনে করব যে এই সরকার বিদেশি ঋণের যে জায়গাটা আছে, এটা নিশ্চয়ই মাথায় আছে এবং সেটাকে ওরা বেটার হ্যান্ডেল করতে পারবেন আমার ধারণা। বাট সবচাইতে বড় কথা হচ্ছে সুশাসন, তারপরে আপনার আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্রের মানে শক্তিশালীকরণের জায়গাটাকে গুরুত্ব দিতে হবে। এগুলো একটার সাথে একটা রিলেটেড আমি মনে করি। জি, আমরা কাজী সাজ্জাদ জহির চন্দন, আমাদের মুজিবুর মঞ্জু ভাই বলছিলেন ঋণ পরিশোধের বিষয়টা নিয়ে। আর কি কি চ্যালেঞ্জ মানে নতুন সরকারকে এখন এই মুহূর্তে মোকাবেলা করা লাগবে? প্রথমত এই সরকারকে এই মুহূর্তে মোকাবেলা করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এটাই আমরা দেখেছি। আগেও ছিল, গত 15 মাসে সেটা আরও বেড়েছে। সরকারের প্রথম চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। তার দ্বিতীয় চ্যালেঞ্জ হলো তার যে ইকোনমির কথা, অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা ডক্টর দেবপ্রিয় যা বলেছেন, এখান থেকে যদি দেশকে বের করে নিয়ে আসতে হয়, এই ক্ষেত্রে তাকে একটা বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। দুর্নীতি এবং অপচয় এবং যারা ঋণ খেলাফি এবং যারা টাকা বাইরে পাচার করেছে, এইগুলোকে কিভাবে তারা নিয়ে আসতে পারবে, এর ভিত্তিতেই কিন্তু আপনার এই ঋণের বিষয়টা আসবে। আর অর্থনৈতিক যে অবস্থাটা আমরা বলছি, আসলে এটা নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতার উপর। রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে, তাহলে অনেক কিছুই আপনার সমাধান করা সম্ভব। কারণ বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশে কিন্তু বিনিয়োগ যা হওয়ার কথা সেটা কিন্তু হয় নাই, এবং একটা হবে কি হবে একটা অস্থিরতার মধ্যে রাজনৈতিক সরকার ছাড়া তো কেউ বিনিয়োগ করবে না বলছে তো। একটা অস্থিরতার মধ্যে দেশটা চলছে, একটা এখনো অস্থিরতা আছে।
এখন এই সরকারের সামনে চ্যালেঞ্জ, এই অস্থিরতাকে কিভাবে সে মোকাবেলা করবে। আপনাদের পরামর্শ? আমাদের পরামর্শ হলো যে আসলে এখানে যেটা বলতে হয় যে আপনার 90-এর দশকে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়ে যাওয়ার পরে আমেরিকা, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদ বা আমেরিকা, তারা সারা পৃথিবীতে নয়া উদারবাদী নীতির একটা অর্থনীতির ক্ষেত্রে নয়া উদারবাদী নীতি তারা গ্রহণ করেছিল এবং সেটা কিন্তু বিশ্বের তৃতীয় বিশ্বের দেশগুলোতে সেই নয়া উদারবাদী নীতির দ্বারা পরিচালিত হচ্ছে এবং এই নয়া উদারবাদী নীতির দ্বারা পরিচালিত হওয়ার কারণেই কিন্তু এই এশিয়ার তৃতীয় বিশ্বের দেশগুলোতে নানা ধরনের অর্থনৈতিক সংকট সেটা হচ্ছে। নিশ্চয়ই বর্তমান সরকার সেইটাকেই করতে পারবে না, সেটা তার শ্রেণী চরিত্র থেকে সেটা পারবে না, কিন্তু আপাতত যেটা আমরা বলার চেষ্টা করছিল যে দেশের স্থিতিশীলতা, গণতন্ত্রকে একটা ধারাবাহিকভাবে অগ্রসর করে নিয়ে যাওয়া এবং সেই সাথে আপনার অর্থনীতির ক্ষেত্রে যে লুটপাট দুর্নীতি যা আমরা শুনে এসেছি যেটা হয়েছে, সেখান থেকে যদি বেরিয়ে আসতে পারে অনেকাংশেই সরকার অগ্রগতি আনতে পারবে এবং দেশের স্থিতিশীলতাটা জরুরি। এবং স্থিতিশীলতা তখনই আসবে যদি আপনি গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক চর্চা সেটা আপনি অব্যাহত রাখেন এবং মানুষকে কথা বলতে দিবেন এবং সমালোচনা, আত্মসমালোচনা সেগুলো গ্রহণ করার মানসিকতা আমাদের সরকার রাষ্ট্রের থাকতে হবে। তাইলে দেশ আপনার এই জায়গাটাতে বেরিয়ে আসতে পারবে। কিন্তু সামগ্রিকভাবে যদি বলেন, সামগ্রিকভাবে দেশ হয়তো বেরিয়ে আসতে পারবে না, কারণ একটা নির্বাচিত সরকার আসলে যে বাংলাদেশটা অনেক কিছু হয়ে যাবে সেটা ভাবার কোনো কারণ নাই, কোনো কারণ নাই, এটা সম্ভব না। কারণ এই বিষয়গুলো আমাদের বিবেচনায় করতে হবে। কারণ আপনি দেখেন না যে আজকে দেখলাম 271 জন সংসদ সদস্য কোটিপতি, এটা কোটিপতির ক্লাবই তো হয়েছে এখানে। আপনি মানে না গরিব, আপনি কি বলেন? সবাই ঋণগ্রস্ত, 100-র উপরে এমপি হচ্ছে ঋণগ্রস্ত। 271 জন হচ্ছে মানে কোটি টাকার ক্লাবের সদস্য তারা। তাহলে যে দেশের পার্লামেন্টে 271 জন কোটি টাকার ক্লাবের সদস্য থাকে, সেখানে তো আপনাকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব কঠিন। সেটা সরকার ঋণের টাকা দিতে পারছে না, ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণের টাকা দিতে পারছে না, নমিনেশন বাতিল হয়ে যাচ্ছিল, এরকম লোকই তো বেশি। শত শত কোটি টাকা একই জন্য নির্বাচনে এত হাজার হাজার কোটি খরচ করলো কোত্থেকে? তারা হাজার হাজার কোটি নির্বাচনে খরচ হয়েছে। তো ওই সবাই আপনারা যারা নির্বাচনে অংশগ্রহণ করে সবাই জানেন এগুলা। আমি সেটা বলতে, আমি বলছি যে কোটিপতির ক্লাব 271 জন আউট অফ 300, সেইখানে আপনার মোকাবেলা করাটা সরকারের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে আর কি। সেটা আপনাকে বিবেচনা করতে হবে। এখন দেখা যাক সরকার কিভাবে তার যে মাত্র তো 2-3 দিন হইল, সামনে কিভাবে সে অগ্রসর হবে এবং তারপরে এই পরিপ্রেক্ষিত বা পরিস্থিতিটা আমরা বিবেচনা করতে পারবো। তবে আমাদের কথা হলো যে দেশের অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা সেটাকে ফিরে আনতে হলে দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এই কাজগুলোর ভেতর দিয়ে আপনি এই জায়গাটাতে কিছু অগ্রসর হতে পারবেন এবং সরকারকে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এই মুহূর্তে। আরিফুল ইসলাম আদিব, আপনারা সমালোচনার পাশাপাশি সরকারকে সহযোগিতা কীভাবে করবেন? সরকার তো সহযোগিতা চাচ্ছে, সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চায় অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। সহযোগিতা তো তার ইতিবাচক সমালোচনাই তো তার জন্য সবচেয়ে বড় সহযোগিতা। যেমন আপনি তার আজকের যে মন্ত্রী, গতকালকে তার যে মন্ত্রিসভা নবগঠিত 50 টোটাল, মানে প্রধানমন্ত্রী সহ 50 জনের 25 জন পূর্ণমন্ত্রী, 24 জন হচ্ছে সেখানে একটা জিনিস ইতিবাচক হয়েছে যে মন্ত্রণালয়গুলোকে হচ্ছে কিন্তু অনেকগুলো হচ্ছে অ্যাকোমোডেট করে ফেলছে। মানে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো 2-3টে মিলে একটা মন্ত্রণালয় করছে, কিন্তু সংখ্যার দিক দিয়ে একটা মন্ত্রণালয় করে নাই, মানে গুচ্ছ করেছে, পরে হয়তো মার্জ করার সম্ভাবনা আছে, গুচ্ছ করেছে। তো সেই জায়গা থেকে এটা একটা ভালো করেছে, কিন্তু আবার একই সাথে কিন্তু সংখ্যা কিন্তু ঠিকই 50-এর কোঠায়, অর্থাৎ প্রত্যেক 25 জনের আবার 24 জন কিন্তু হচ্ছে একজন করে প্রতিমন্ত্রী রাখছে। কিন্তু এখানে আবার একই সাথে সবচেয়ে বড় যে সমালোচনা, যে এই মন্ত্রিপরিষদ যেটা গঠিত হয়েছে, তিনি বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স থাকবে, কিন্তু তার এখানে মন্ত্রিপরিষদের ভিতরেই দেখা গেছে যে অনেকেই হচ্ছে ঋণ খেলাফি ছিল বা খেলার আপনার হচ্ছে সেই জায়গাটায়। তো ফলে তার দলের মন্ত্রীদের থেকে যারা আছে তারা আগে তাদের কাছ থেকে খেলাপি ছিল থাকলে তো ইলেকশন করতে পারে না। না না, খেলাপি বলতে এটা তো আপনার একটা পরিসংখ্যানগত একটা বিষয় আছে। যেমন আপনার 2% আপনি শোধ করে দিয়ে আপনি ইলেকশন করলেন, এখন তার কাছে ওই টাকা কে চাবে? মানে ধরেন বাংলাদেশ ব্যাংকে যার কাছে টাকা চাবে সে তো হচ্ছে অনুমোদন
মানে এক ধরনের দেওয়ার জায়গায় চলে গেছে। ফলে তার কাছে যে ধরেন রাষ্ট্র যে টাকাটা পায় এখন, সেই টাকাটা তো সে তো এই 5 বছর তো দিবেই না, বরং সে এটাকে আরো দেখা গেছে যে আরো বেশি ঋণ নিয়ে অনেক বেশি আরো এটা করবে। কিভাবে নিশ্চিত হলেন 5 বছর দিবে না? দিতেও তো পারে। না, দিলে তো ভালো, আমরা তো চাই তারা দেখ, দিয়ে তাদের এই পরিবর্তনটা হয়। দেওয়ার ইতিহাস তো নাই, বরঞ্চ এটা একটা ইস্যু গেল। দ্বিতীয়ত ইস্যু হচ্ছে যে আমরা দেখেছি একজন যাকে আসলে তারা মন্ত্রী কেন করলো, তার যেখানে তার দলের ভিতরেই তার বিষয়টা নিয়ে সমালোচনা আছে ব্যাপক আকারে। তার নমিনেশন পাওয়ার পর থেকে তারপর সেখানে দেখলাম 3টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তিনি পেয়ে গেলেন। দল তাকে শোকজও করছিল তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে। তো সেই জায়গাটা থেকে এই জিনিসগুলা কিন্তু বেশ কিছু ধরেন হচ্ছে এই মন্ত্রী পরিষদ নিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু সমালোচনা আছে। আমরা সহযোগিতা যেটা করব, আমরা তো এই যে ধরেন এখন আমরা যেটা করছি যে আজকে নতুন সরকার গঠন করছে, আমরা তো এটার জন্য মাঠে সরাসরি কর্মসূচি দেইনি, আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে পজিটিভলি হচ্ছে তাদেরকে ধরাই দিচ্ছি। এখন সে যদি এটাকে পজিটিভলি নিয়ে যদি এটাকে সংশোধন করে তাহলে এটা হবে। এখন এটার জন্য যদি রাজপথে কর্মসূচি দিতে হয়, যে রাজপথে কর্মসূচি দেই না, এটাই তো তার জন্য বড় সহযোগিতা এই মোমেন্টে। কারণ আমরা মনে করি এই 2 বছরের মধ্যে বাংলাদেশে একটা দ্রুত স্থিতিশীলতা আসুক, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যেভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে সেটা চূড়ান্ত হোক। কিন্তু একই সাথে আবার এটা একটা খুবই নির্বাচনের পর যেভাবে আওয়ামী লীগ বিভিন্ন এলাকায় সক্রিয় হচ্ছে এবং আমাদের এনসিপির বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। উত্তরায় হচ্ছে আমাদের এক মহানগর সদস্য ইকবাল হোসেনকে রাত 10টার দিকে উঠিয়ে নিয়ে তাকে নির্যাতন করছে। তা তারা আসলে কাদের সাহসে বের হচ্ছে? কারণ প্রশাসন তো এখন ফুললি বিএনপির নয়, এখন তো তার বলতে পারবে না যে এখন আর প্রশাসন বিএনপির কন্ট্রোলে নেই। তো ফলে নিশ্চিত এই নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের বোঝাপড়া হয়েছে যে তোমাদের অফিসগুলো খুলতে পারে। এবং কিছু কিছু গণমাধ্যম এটা খুবই যে নিষিদ্ধ আওয়ামী লীগ না লিখে মানে এমনভাবে লিখছে যে নোয়াখালী জেলা আওয়ামী লীগের অফিস খুলছে। তা আওয়ামী লীগ তো আপনি শুধু আওয়ামী লীগ লিখতে পারেন, আপনার ওখানে কমা দিয়ে তো ওখানে আপনি মিনিমাম নিষিদ্ধ আওয়ামী লীগ লিখতে হবে। ফলে এই যে গণমাধ্যমগুলোর যে এক ধরনের নেক্সাস তৈরি করতেছে, সেটা কিন্তু একটা অ্যালার্মিং বিষয় যে আওয়ামী লীগের তারা নর্মালাইজ এবং পুনর্বাসন করার যে এক ধরনের চিন্তা চেতনা, সেটা কিন্তু খুবই বুমেরাং হবে। এই ধরনের প্রবণতা যদি আগায় তাহলে আমরা ওই যে আমরা রাজপথে আমরা গণমাধ্যমে কি বুমেরাং হতে পারে? গণমাধ্যমে আমি গণমাধ্যমের বুমেরাং বলে না, আমরা দেখছি তো বিগত আন্দোলনের সময় একবার টার্গেট করে গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। বিএনপির হচ্ছে জন্য রাজনৈতিকভাবে এটা বুমেরাং। গণমাধ্যম হচ্ছে অতি উৎসাহী হয়ে মানে মনে হচ্ছে আওয়ামী লীগের পিআর টিমের দায়িত্ব নিচ্ছেন এবং যেসব মানে এই ধরনের তাদের এই ভূমিকাগুলো দেখছি কিছু কিছু, আমি ওভারঅল সবগুলো বলবো না, যে নিষিদ্ধ আওয়ামী লীগ লিখতেও তাদের এখন হচ্ছে মানে তাদের মনে দুঃখ পাচ্ছে আর কি। তো এই জায়গাগুলো কিন্তু নতুন করে একটা ভাবার বিষয়। জি নিরাপদ চৌধুরী মনি একেবারে গুরুত্বপূর্ণ 2টা বিষয় সামনে এনেছে। আমি যদি এই বিষয়টা আনতাম আপনার কাছে, একটা হচ্ছে বোঝাপড়ার কথা বলছে, কার কার মাঝে বোঝাপড়া হয়েছে বিষয়টা আমি একটু আপনার স্পষ্ট। যেমন কোন বোঝাপড়া? এই যে বললেন যে রাজনৈতিক দলগুলো অফিস অনেক জায়গায় খুলেছে, বোঝাপড়া হয়েছে। বোঝাপড়া বলতে কি আমি একটু আপনার কাছে ব্যাখ্যাটা জানতে চাই একটু। আমি এই যে লাস্ট শব্দটা দিয়ে বলতেছি, আমার ছোট ভাই সে বললেন বুমেরাং হতে পারে। বুমেরাংটা আমি ইলেকশনের 2-3 দিন আগে 4-5 দিন আগে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কিন্তু একটা বক্তব্যে বলেছিলেন যে এদের সন্তানরা যদি রাজনীতি করতে চায় তাহলে তাদের রাজনীতি করতে দেওয়া হবে। কথাটা কিন্তু পরে বলে নাই, নির্বাচনের আগে বলেছে। তো নির্বাচনের আগে বলার পরে, যেমন নির্বাচনের আগে জামাত নারীদের নিয়ে কথা বলে কিন্তু অনেক বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছে, ঠিক তেমনি আমাদের নেতা নির্বাচনের আগে এই কথাটা বলেছে যে রাজনীতি করা তো আসলে দোষের কিছু না, যাদেরকে টাচ করেন না, লাইক জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, পেরেছে, ফাইনালি পেরেছে, পারে নাই। জামাত কিন্তু রাজনীতি করে, আমরা কিন্তু সেদিন জামাতের পক্ষে ছিলাম। ঠিক একই অবস্থায় যে যারা অপরাধ করেছে অপরাধীদেরকে শাস্তি দেওয়া হবে, চরমভাবে অপরাধী শাস্তি পাক, এটা কিন্তু উনি বিবিসি বাংলায় বলেছে। কিন্তু এই যে এই জায়গাটায় যে তাদের সন্তানরা, শিবির যেমন বলে যে আমরা তো 71-এ জন্মগ্রহণ করি নাই, শিবির কিন্তু ওইটা বলে পার পায়, তখন কিন্তু আমরা সবাই চুপ থাকি ওই জায়গায়। সত্যি তো, ঘটনা সত্যি, তারা তো 71-এ জন্মগ্রহণ করেন নাই, 71-এর পরে, আফটার 71। তো এই জায়গাটায় বুমেরাং হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আমি তার মানে বলছি না যে তাদেরকে নির্বাহী আদেশে যেটা বন্ধ করা হয়েছে, যিনি নির্বাহী আদেশে বন্ধ করেছিলেন উনি নিজেই কিন্তু বারবার করে বলেছিলেন যে কোনো সময় আওয়ামী লীগের
স্থগিতাদেশ প্রত্যাহার হতে পারে। এটি কিন্তু একের অধিকবার ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন। তো ঠিক একই অবস্থায় এটা একটা বিতর্কের জায়গা। এনসিপির ছেলে মেয়েদের অবস্থাটা আমি বুঝি না তা না, তারা সামনের দিকে ছিল, কোনো সমস্যা হলে তাদের গায়ে আগে সমস্যাটা পড়বে, এটাও আমরা বুঝি। ওরা তো আমাদেরই সন্তান, আমাদের জন্য ওরা যুদ্ধ করেছিল, এই জায়গাটাও আমাদেরকে ভাবতে হবে। আমি এই জায়গাটা এদেরকে ভাবতে চাই, পাশাপাশি কারো যদি এটা সারা জীবনের জন্য বন্ধ করতে পারবে না কেউ। মানে আপনার কথা থেকে একটা প্রশ্ন করি, সরি, যে আপনি যেটা বললেন যে 71-এ জন্ম নেয় নাই, এটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আওয়ামী লীগের যারা 2024-এ এত অত্যাচারের সময়ও আওয়ামী লীগকে সাপোর্ট করে গেছে, এখনো আওয়ামী লীগকে সাপোর্ট করছে, তার মোরাল মানে তার রেসপন্সিবিলিটিটা কি হবে? তার রেসপন্সিবিলিটিটা তাকেই জিজ্ঞেস করলে হবে। আমরা চাই না, আওয়ামী লীগ তো আদালতের একটা অংশ কাঠগড়ায় পদত্যাগ করে আসছে। আমি শেষ করি, এটা আমার মত, সে চলে আসছে। কিন্তু যারা 5ই আগস্টের পরেও সংশোধন হয় না, ন্যূনতম গণহত্যা নিয়ে তার অনুশোচনা নাই, তার জন্য আপনি হচ্ছে অফিস খুলে দিবেন, তাহলে আমার আহ্বায়ক যে মানে আমরা যে দলপক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে জনাব তারেক রহমান, আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ভিতরে একটা অলিখিত এক ধরনের বোঝাপড়া হয়েছে, সেটা তো নীলুপাপার কথাটা অনেকটা যদি এই কথাটা শ্যাডো ভাবে তো অনেকটা সে তো সমর্থন করে এটা বললে আমি এটা বলতে চাই, জামাত কিন্তু বলেছিল, জামাতের কাছে কি আওয়ামী লীগ ক্ষমা চেয়েছিল? জামাত বলেছিল আমরা ক্ষমা করে দিলাম। কিসের উপর ভিত্তি করে আওয়ামী লীগকে ক্ষমা করে দিল জামাত? এবং কার উপর ভিত্তি করে ভারতের সাথে জামাতের কাজ করতে চাইলো? জামাত যে ভারতের সাথে মিটিং করেছে এটাই তো কেউ জানতো না। রয়টার্সে যখন প্রকাশ হলো তখন তারা স্বীকার করলো। বুঝেন কথাগুলো? তাহলে আমরা তো এখানে কোনো লুকোচুরি নাই। আমাদের নেতা যে কথাটা বলেছেন, রাজনীতি করার অধিকার সবার আছে, কিন্তু যে অপরাধ করেছে অপরাধের শাস্তি পেতে হবে। এটা কিন্তু ওনার ওই জায়গা থেকে উনি আসেন নাই, উনি প্রতিশোধ চান না, কিন্তু শাস্তি চান। শাস্তি আজকে আপনি যা করবেন সেটার শাস্তি আপনাকে পেতে হবে, আমি যা করবো আমার শাস্তি পেতে হবে। তো এখন এটা আমরা মনে করি যে এটা নিয়ে একটা আলোচনায় বসা দরকার। এখনকার বিরোধী দল বলতে আমি এনসিপিকেই বুঝাবো এই ব্যাপারে, অন্তত এই প্রশ্ন। কারণ জামাত কিন্তু যা বলার বলে দিয়েছে, জামাত কিন্তু ভিতরে ভিতরে মৌলবাদ ভাই এটা প্রমাণ করেছে, বাট এনসিপি কিন্তু তা করে নাই। যদিও এনসিপিকে আমরা একসময় জামাতের বি টিম বলতাম এবং আমরা প্রকাশ্যে এটা দেখেছিও, বাট এখন বলেন না, এখনো বলি, দেখেছিও। আমি বললাম তো যে এখন দেখেছিও, এনসিপি নিজে ইলেকশন করতে চাইছিল মঞ্জু ভাইদের সাথে, আরও কয়েকটা দল মিলে, তারা সেটা থেকে সরে এসে জামাতের সঙ্গে গেল। কেন গেল বলা নাই, কয়া নাই, জামাতের সঙ্গে গেল। এবং এইটা নিয়ে জামাতে অনেকেই এনসিপিকে ছেড়ে চলে গেল। এখানে কিন্তু এক ধরনের একটা প্রশ্ন, কিন্তু অনেক বড় প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলোর যদি উত্তর খুঁজে তারা না পায়, তাহলে তাদের দল বা আরো অনেকের দল বা আমার দলও যদি খুঁজে না পায়, এই দলগুলো টিকবে না। তো এই প্রশ্নগুলোর উত্তর নিজেদেরকেই খুঁজে বের করতে হবে, নিজেদেরকেই। কারণ একটা যে গয়েশ্বরচন্দ্র রায় বলছিল যে ঘুষ 1 ফোঁটা খাইলেও হারাম, পেট ভরে খাইলেও হারাম। তো যেটা কি অন্যায়কে আমি ন্যায়ে পরিণত করতে চাই না, তবে একটা অন্যায়ের জন্য আমি বাকি সবার জন্য সব কিছু বন্ধ করতে চাই না। এই দেশটা তখনও বলেছি, এই দেশটা যেমন আওয়ামী লীগের ছিল তেমন জামাতেরও ছিল। জামাতের রাজনীতি করার অধিকার আছে, জামাতের শাস্তি হতে পারে যদি প্রমাণ হয়, কিন্তু রাজনীতি করার অধিকার আছে। আজকেও আমরা বলতে চাই যে আওয়ামী লীগের শাস্তি চাই। আওয়ামী লীগ যা করেছে 15.5 বছর, কিন্তু তার মানে এই না যে সমস্ত আওয়ামী লীগকে আমরা স্টপ করে দেব। যেটা 5টা যদি আওয়ামী লীগ থাকে ভালো, ওই 5টা আওয়ামী লীগ রাজনীতি করবে। একটা যদি আওয়ামী লীগ যদি মনে করে, আজকে আপনি বলেন অবস্থা তো ভালোই ছিল, কেউ তো আপনার মুসলিম লীগের সরায় নাই, আজকে মুসলিম লীগের অবস্থাটা কোথায়? একটা এই 71-এর সময় মুসলিম লীগের যে দুর্দান্ত প্রতাপ ছিল, কোনোদিন কি কেউ ভাবছে যে এক সময় মুসলিম লীগে টেবিল থাকবে তো পায়া থাকবে না, চেয়ার থাকবে তো বসার অবস্থা থাকবে না? এটা তো ভাবে না। আজকে কিন্তু ওই জায়গাটায় আমরা দেখছি দাঁড়িয়ে। এখান থেকে আমাদের প্রবলেমটা কি, আমরা বাঙালি আবেগে চলি, আমাদের কোনো শিক্ষা হয় না, আমরা কোথাও থেকে কোনো শিক্ষা নিই না। আমরা সারাক্ষণ বকবক করি এবং যার যেটা পারি সেটা নিয়ে আমরা ঝগড়া করি। আমাদের ঝগড়া না করে আমাদের মাথায় হাত দিয়ে কানে হাত দেওয়া উচিত, চিলের পিছনে না দৌড়ায়, যে আমার কানটা ঠিক জায়গায় আছে কিনা। আমাদের কথা হলো এই যে এনসিপি এবং জামাত মিলে আওয়ামী লীগকে জনপ্রিয়তা এনে দিয়েছে। আওয়ামী লীগরা যদি কিছুই না বলতো, আজকে দেখেন জাতীয় পার্টির নিয়ে তেমন কিছু বলে না। জাতীয় পার্টি কি একটা সিট পাইছে? পায় নাই। বরং যদি এটা নিয়ে আরো বেশি বেশি বলতো, জাতীয় পার্টি সিটও পাইতো। এই এনসিপি এবং জামাত মিলা আওয়ামী লীগের জনপ্রিয় বানালো কেন আমি জানি না। তার চেয়ে বরং যদি ইজি সাইডে দিত,
তারা কিন্তু এমনিও আসতো না, এমনি আসার জন্য তারা পালায় নাই। তারা কারা আসবে? কোনো আওয়ামী লীগের যদি বাবা বেঁচে থাকে, তার নামে কোনো মামলা নাই, কোনো দিন বাইর হয় নাই, বিছনায় পড়া আছে, কোনো সন্তানরে যদি আজকে 6 বছর 8 বছর রেখে যায় থাকে, 16 বছর রেখে যায় থাকে, সে নাবালক, সে কলেজে পড়ছে, সে হয়তো সেই অফিসে বাতি জ্বালাবে, জ্বালাক না, সমস্যাটা কি? যে এফেক্টেড সে আসতে পারবে কিনা আমরা এটা দেখি, তখন বিএনপি ক্ষমা করে কিনা সেটা আমরা দেখি। দলীয়ভাবে নিষিদ্ধ থাকে, তার অফিস খুলবে কিভাবে? একটা প্রশ্ন হচ্ছে এখানে দুইটা জিনিস আপা। একটা হচ্ছে আওয়ামী লীগের দলীয় আদর্শ যদি ফ্যাসিবাদ হয়, পৃথিবীতে বিভিন্ন জায়গায় কিন্তু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইতিহাস ভাই, আছে। দলীয়, এখানে আমি উত্তরটা দিই, দলীয় আদর্শ ফেসিবাদ হইলে 72-এর সংবিধান হাতে নিয়ে ঘুরে বেড়াইতো না। সংবিধান মানে না এটা আমি আপনি বলতে পারি, কিন্তু সংবিধান তো ওইটাই, যেখানে বলছে সদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না, নারী পুরুষ উপর নিচ সবই সমান। তো এই কথাগুলাই তো ভালো ভালো কথাই তো পৃথিবীর থেকে বেছে 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 ভালো ভালো কথা আমি নিয়ে আপনার আসছে। সাথে একমত পোষণ করে বলছি, আওয়ামী লীগ এখন তার রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আছে তো? হ্যাঁ ঠিক আছে। নিষেধাজ্ঞা আছে। আওয়ামী লীগের ব্যাপারে ট্রাইব্যুনালে অভিযোগ দেয়া আছে যে তারা দলীয়ভাবে ফ্যাসিবাদকে লালন করেছে এবং গণহত্যার জন্য দায়ী আওয়ামী লীগ। এখন এই দায়টা কি শেখ হাসিনার একক, না তার দলীয় দায় আছে? যদি দলীয় দায় থাকে, আওয়ামী লীগ যদি দলের দায় হিসেবে শাস্তি পায়, তার নিষেধাজ্ঞা যদি প্রত্যাহার না হয়, তাহলে আপনি আওয়ামী লীগের অফিস কার্যক্রম চলতে পারে না। আমি আপনাকে একটা উত্তর দেই একটা আর লাইনে, যদি সেটা আপনি থেকে একটু তাকে যদি মুক্তি দেন, দেন আপনারা সময়, সেই দায় থেকে যদি মুক্তি দেন, তাহলে আওয়ামী লীগ অফিস আওয়ামী খুলবে। লীগের সঙ্গে আপনিও টকশো করছেন, আমিও করছি, জি। শত শত আওয়ামী লীগের সঙ্গে টকশো করছি। একটা কথাই তারা ঘুরে ঘুরেই বলতো, শেখ হাসিনাই অল ইন অল, কোনো মন্ত্রী আর মন্ত্রী না, কোনো এমপি না, যা বলতেন সব শেখ হাসিনা, মানে দুর্গা দেবী ফেল তার কাছে সবকিছু। তাহলে আপনি, তারা নিজেরা বলতো, এরকম লক্ষ লক্ষ প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে, সে শেখ হাসিনাই তো তাহলে দায়টা নেওয়ার কথা, দায়িত্ব অন্যদের নেওয়ার কথা না ওইভাবে। তারপরেও যারা ক্ষমতায় ছিল, এমপিতে ছিল, মন্ত্রীতে ছিল, তারা কিন্তু দায় নিয়ে পালিয়েছে। 7 মাস পরে 8 মাস পরে আপনারা কিন্তু পালানোর সুযোগ করে দিয়েছেন, মানে আপনারা মানে আপনি না, গত সরকারই পালানোর সুযোগ করে দিছে। নইলে 8 মাস পরে পররাষ্ট্রমন্ত্রীর মতো লোক 5টা সিম বদলায়া কিভাবে চলে যায় একটা দেশ থেকে? তো এই ব্যবস্থাটা কে করে দিছে? ওগুলা নিয়ে কিন্তু আপনারা কোনো কথা বলেন না, একবারের জন্য বলেন না। ওই সরকার, গত সরকার 628 জন 26 জন লোক আপনার স্টেপ বাই স্টেপ 2 মাস 3 মাস 4 মাসে আপনার দেশ ছাড়া করতে, যেটা সেনাপ্রধান তথ্য উপাত্ত বের করে দিয়েছিল। সেনাপ্রধান কিন্তু সরকার প্রধানের উপর দায় চাপিয়েছে। সেগুলো নিয়ে তো তীব্র কথা, তীব্র কথাই তো হলো না। আমিও তাহলে এটা করি, আপনি তীব্র কথা বলেন, তাহলে তো কোনো আনসারের কোনো হইলো না। তীব্র কথা অ্যাকশনে কেন যান নাই? এই ছাত্ররা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য চরমভাবে অ্যাকশনে গেছে, আমরা চুপ করেছিলাম, আমরা কিন্তু বিপক্ষে যাইনি। তাহলে ওরা কেন এই যে 650 আওয়ামী লীগ, বড় বড় হাই প্রোফাইলের আওয়ামী লীগকে সরাই দিল? আজকেও আমরা জানি না স্পিকার কোথায় আছে, আপনিও বলতে পারবেন না। তাহলে এই স্পিকারকে যদি আমরা একদিন দেখি যে বিদেশের মাটিতে হ্যালো বলছে, আমি অবাক হব না? তাহলে এগুলার তো কোনো আনসার আমরা দেখি নাই, দেখেছি কোনো দিন? তাহলে আপনি ওই জিনিসগুলো ছাড়ে দিলেন, আপনার হাতের তলের ফাঁক দিয়ে গেল গা, আপনি নিজে ওইখানে সহযোগিতা করলেন। সহযোগিতা করার সময় বিএনপি, এনসিপি, আওয়ামী লীগ সব মিলা, কি বলে, জামাত, সব মিলায় সহযোগিতা করে। আর যখন কাজ হয়ে যায় তখন দায়ী হইল গিয়া বিএনপি। দাঁড়িয়ালা খায় যায়, মুসালা খেয়ে যায়, দাঁড়িয়ালা আটকা খায়। আপনি বিরতিতে যাবেন নাকি? না বলেন। না, এখানে খুব স্পষ্ট করে আপা যেভাবে মুসলিম লীগের সাথে আওয়ামী লীগের তুলনা করে, কিংবা জামাত নিষিদ্ধের সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের তুলনা করছে, আমি দেখেছিলাম একজন কলামিস্ট, তিনি 2-3টা রাজনৈতিক দলের নিষিদ্ধের সাথে আওয়ামী লীগের তুলনা করছে। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতার পরবর্তী সময়, আমি স্বাধীনতার আগের প্রেক্ষাপটে আওয়ামী লীগের এটা টানবো না, সেটার বিষয়ে আমরা সকলেই জানি। স্বাধীনতা পরবর্তী সময় গত 54 বছরে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সার্বভৌমত্বে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত এবং দলীয় যে কর্মসূচি করছে, এই বাস্তবতাতে যদি শুধু আপনি অ্যানালাইসিস করেন, এটা গণহত্যাকারী, সন্ত্রাসী এবং দেশবিরোধী এবং সার্বভৌমত্ব বিরোধী, যে বাংলাদেশের পুরো সার্বভৌমত্বকে লুণ্ঠিত করে দিয়ে পুরো একটা হচ্ছে এখানে সিকিম করতে চেয়েছিল, সেই দলীয় এজেন্ডার, দলীয় সিদ্ধান্ত নিয়ে গণহত্যা করার দলের আইডিওলজিকে ওপেন করার পক্ষে এটা কোনোভাবে, এটা কোনো ধরনের কোনো কিছু দিয়ে জাস্টিফাই করার সুযোগ নেই। আপনি যদি বলেন যে এটা কিভাবে, আপনি 8 সালের আপনি এখন তদন্ত প্রতিবেদন বেরোচ্ছে না ডয়েসে, আপনার এখানকার যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, যে আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় এসে প্রথম
25 দিনের মধ্যে হচ্ছে 57 জন সেনা কর্মকর্তা হত্যা করছে। এটা আমাদের সেনাবাহিনীর প্রথম আঘাত। কেন করছে? যাতে সেনাবাহিনীর মধ্য থেকে যেন কোনো ধরনের দেশপ্রেমী সেনাবাহিনীদের মধ্য থেকে কোনো ধরনের যেন তার এই যে দেশবিরোধী যত ধরনের কাজ করবে সেই জায়গা থেকে কোনো ধরনের বাধা আসে না। এরপর দ্বিতীয় চ্যালেঞ্জ যখন এই দেশের ইসলাম প্রিয় মানুষরা তাকে যখন চ্যালেঞ্জ করছে শাপলায়, সেই শাপলায় তিনি হচ্ছে নির্বিচারে আলেম ওলামা সহ যারাই এখানে তাদের রাজনৈতিকভাবে তাদের পক্ষে দাঁড়িয়েছে তাদেরকে একটা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে গেছে। এরপর গত 15 বছর ধরে আপাতত নিজে বলে তার নিজের দলের বিএনপি জামাত সহ 3000-এর অধিক বিচার বহির্ভূত হত্যা হয়েছে, 700-এর অধিক মানুষকে গুম করেছে। ইলিয়াস আলী ভাইকে হচ্ছে যেভাবে হচ্ছে গুম করা হয়েছে, ইলিয়াস ভাইকে শুধু কেন গুম করছে মানে যাই আসলে ফিরে আসতে পারে না, চৌধুরী আলম, হ্যাঁ চৌধুরী আলম না, শুধু মানে ইলিয়াস ভাই এক্সেপশনটা ছিল তিনি ওখানকার ভারতে যে বেশ কিছু বাদ নিয়ে হচ্ছে সেই ভূমিকা রাখছে। ফলে আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশে তার প্রত্যেকটা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক কর্মসূচি ছিল দিল্লির এজেন্ডা বাংলাদেশে থাকে, বাংলাদেশ যেন দিল্লির জন্য হুমকি না হয়, বাংলাদেশ যেন দিল্লির অনুগত থাকে, বাংলাদেশ যেন দিল্লির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার যেন থাকে। এই জন্য আপনার কি করছে 2004 সালের আপনার এই 10 টাকা অস্ত্র বা এইটার নাম দিয়ে হচ্ছে 111 ঘটায় হচ্ছে তারা ভারতের মাধ্যমে এই জায়গায় আসে। ফলে আওয়ামী লীগরা এখন আপনি বলবেন যেই গণহত্যাটা করছে সর্বশেষ জুলাই আগস্টে 1400 মানুষে, এটা কোথাও একটা গণতান্ত্রিক আন্দোলন এইভাবে করে না। সে কেন করছে? ইন্ডিয়ার সম্পূর্ণ ব্যাকআপে সে করছে, গুম খুনগুলা করছে ইন্ডিয়াতে। যেই দলের রাজনৈতিক আদর্শ তার হচ্ছে দিল্লির স্বার্থ রক্ষা করা, দিল্লির আনুগত্য রক্ষা করা, দেশের বিরুদ্ধে জনগণকে হচ্ছে করা এবং দেশের দেশপ্রেমিক অধিকাংশ রাজনীতিবিদকে আপনার হচ্ছে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে তারা হচ্ছে নিয়েছে। প্রত্যেকটা সেগমেন্টকে যেই হচ্ছে তার জন্য চ্যালেঞ্জ হয়েছে তাকে হচ্ছে পুরো গণহত্যা করছে। সেই গণহত্যাকারী আইডিওলজিকে আপনি ওপেন করে দেয়া, এটা ওপেন করতে পারে তারেক রহমানকে জীবন দিয়ে, সেটার হচ্ছে আবার হচ্ছে এটা প্রায়শ্চিত্ত করতে হবে। সে যে আওয়ামী লীগকে ওপেন করে দেখ না, আওয়ামী লীগ আসে প্রথমে তারেক রহমানে প্রথমে অলরেডি শুরু করছে না, এই যে জাইমা রহমানের যে ফেক ভিডিও ছড়ছে এটা তো আওয়ামী লীগ করতেছে। জাইমা রহমানের ভিডিও তারা আওয়ামী লীগ করে পুরা জিয়া পরিবারকে তারেক রহমানের জাইমা রহমানকে প্রথমে মানুষের কাছে এটাকে করবে, এস্টাবলিশ করবে, দেন হচ্ছে তাকে হচ্ছে পুরা তারেক রহমান পুরো সরকারকে অর্জনপ্রিয় করে একটা আন্দোলনে হচ্ছে এক ধরনের হচ্ছে তাকে হচ্ছে এটার মধ্যে দিয়ে পড়বে। ফলে মনে হইতে পারে যে প্রাথমিকভাবে যে এনসিপি জামাত যে 11 দলীয় জোট, সে জোটকে মোকাবেলা করার জন্য বিএনপি স্ট্র্যাটেজিক জায়গা হয়তো চিন্তা করবে যে কিছু কিছু জায়গা হচ্ছে আওয়ামী লীগ করবো, সেটার কোনোভাবে সুযোগ নাই। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে জামাত এনসিপির যে ঐক্যবদ্ধ বাংলাদেশের যে সাংগঠনিক কাঠামো, যে সাংগঠনিক রাজনৈতিক মানে বিরোধী দলের আন্দোলন সংগ্রাম করার যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার চাইলে সেকেন্ড বিপ্লব করা সম্ভব। আমরা জাস্ট গণতান্ত্রিক চর্চার জায়গা থেকে শ্রদ্ধাবোধের জায়গা থেকে আমরা চাচ্ছি নির্বাচনের মাধ্যমে এখানকার রাজনৈতিক পট পরিবর্তন হয়। বিএনপি কোনো কারণে যদি চিন্তা করে যে আওয়ামী লীগের ওপেন স্পেস দিবে, সেটা শুধু বুমেরাং না, আওয়ামী লীগের মতন তার এখান থেকে উৎখাত হইতে হবে এবং সেটা আমরাই উৎখাত করব। রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে রাজনীতি করতেছি। আমরা যারা বিএনপির অনেক বড় বড় নেতা যারা এখন মন্ত্রী হয়েছেন, 34 বছর রাজনীতি করছেন, 35 বছর রাজনীতি, আপনারা পার্টি পলিটিক্স করছেন, তারেক রহমানের নির্দেশনা মানছেন, বেগম খালেদা জিয়ার নির্দেশনা মানছেন। দিন শেষে আপনাদের মাথার উপরে ওই একজন ভাই ছিলেন, একজন আপা ছিলেন, সিদ্ধান্ত তারা নিচ্ছেন, আপনারা জাস্ট তার এক্সিকিউট করছেন। কিন্তু এনসিপি সহ এখানকার নতুনরা যারা রাজনীতি করতেছে 2014 সালে আপনারা রাজনৈতিকভাবে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন দেখেই তো এখানকার প্রত্যেকটা গণ আন্দোলন আপনাদের নেতৃত্ব ছাড়াই হয়েছে। 2015 সালে প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাট বিরোধী আন্দোলন করছে। 14 সালে যখন দেখছে এখানকার বিএনপি জামাত সহ বিদ্যমান দলগুলো সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য পথ দেখাতে ব্যর্থ হয়েছে, তারপরে প্রত্যেকটা গণ আন্দোলন এই রাজনৈতিক দলগুলো নেতৃত্ব ছাড়া নতুন করে হয়েছে। কেন হয়েছে? কারণ এই তরুণ নেতৃত্বরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নতুন করে ভাবতেছে। ওসমান হাদিকে তো হত্যা এই জন্য করে না, ওসমান হাদিকে ভারত আওয়ামী লীগ সহ যৌথ প্রযোজনে হত্যা করছে। কেন করছে? কারণ আমাদের জেনারেশনে যারা এখন রাজনীতি করতেছে বা আমরা করতেছি, আমরা কারো কাছে মাথা নোয়ার না। তারা চিন্তা করছে এই ছেলেগুলা যদি এই রাজনীতির মাধ্যমে আরো 20 বছর বাংলাদেশে যদি প্রাসঙ্গিক থাকে, আরো বেশি যদি তারা শক্তিশালী হয়, তাহলে আওয়ামী লীগকে তারা 15 বছরের সেই প্ল্যান অনুযায়ী তারা হচ্ছে এখানে বাস্তবায়ন করতে পারবে না। আপনি 75 পরবর্তীতে দেখেন কি করছে, হুসেন মোহাম্মদ এরশাদকে 9 বছর স্বৈরশাসন ছিল, সেই হুসেন মোরশেদের মাধ্যমে আওয়ামী লীগকে 9 বছর হচ্ছে আস্তে 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 করে এখানে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করছে। ফলে আমাদের এখানকার যে অভিযোগটা সেটা আরও বেশি নীলুফার আপা তার বক্তব্যের মাধ্যমে হয়েছে যে আওয়ামী লীগরা আপনি শুধু একটা কোনোভাবে এটা একটা সন্ত্রাসী সংগঠনের আইডিওলজি, এটা অন্যান্য আপনার বিএনপির সাথে এটা তুলনা করা মানে আপনার বিএনপির জন্য অপমানজনক, অন্য রাজনৈতিক দলগুলোর সাথে তুলনা করা মানে এটা সম্পূর্ণরূপে অপমানজনক। কারণ একটা গণহত্যাকারী দল, সন্ত্রাসী সংগঠন,
তার আইডিওলজিকে আপনি জামাত সহ 2রা আগস্ট যখন জামাতকে নিষিদ্ধ করছে তার আগে 14 দল নিয়ে তিনি সিদ্ধান্ত নিছে, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত। শেখ হাসিনা শুধু একা সিদ্ধান্ত নেন নাই, তার পুরো রাজনৈতিক দল আকারে দলীয় আকারে সিদ্ধান্ত নিয়েছেন, প্রত্যেকটি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন। এবং আমরা দেখেছি যুবলীগ ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ে যারা সভাপতি সেক্রেটারি ছিল প্রত্যেকে অস্ত্র নিয়ে প্রকাশ্যে হচ্ছে হত্যাকাণ্ডের সাথে নির্দেশ দিয়েছে এবং হত্যাকাণ্ডে আমি জড়িত ছিল। এখানে একটু কথা বলতে চাই, আপা, একটু 30 সেকেন্ড বলুন। একটুখানি সেই জায়গা যে থেকে 14 দল নিয়ে যদি নিয়ে থাকে, না, একটু না, তুমি পরে না, বলো। না, অবশ্যই 14 দল নিয়ে আমরা নিয়ে বলছি তো। যদি করে থাকে তাহলে জাতীয় পার্টি যখন ইলেকশন করলো তোমরা তখন নীরব না, থাকলে না, কেন? আমরা নীরব থাকি তোমরা না, তো আপা, ইলেকশন একটু- বন্ধ করতে পারো না, তোমরা কিন্তু না, না, সেকেন্ড বিপ্লবের কথা বারবার না, না, বলো। আমরা- সেকেন্ড বিপ্লবটা তখন আমরা- করলো না আমরা- কেন? না, না, আপা, এটা ছোটখাটো দল। ইলেকশন না, তো জাতীয় পার্টি। পারি না, আপনাদের জন্য পারি নাই, তাহলে আপনাদের জন্য পারি নাই। আমি আদা খাবো না, আদার না, ঝোল না, খাবো, আপনাদের তা তো জন্য হবে পারি না। নাই, তা তো আপনাদের হবে জন্য না। পারি নাই তো। না, আমাদের জন্য তো আমাদের না, না, জন্য আপনারা- পারো নাই। আপনারা চান না, আপনারা তখন- আমরা তো অনেক কিছুই চাইনি। না, না, আমরা আপনারা তো তখন দল বলেন- নিষিদ্ধ হোক এটাও চাইনি, তোমরা তো আপ- নিষিদ্ধ করছো। না করছি, সেটা করছি, তাহলে যেটা আমাদের দরকার জন্য সেটা পারো নাই, করছি এটা কেমন সর্বোচ্চভাবে। কথা? আমরা তো দল আমরা যে নিষিদ্ধ- জায়গাটায় বলি আমরা চাইছি শাস্তি হোক, না, না, প্রত্যেকটা মানুষের আপনি শাস্তি হোক। শাস্তি, আপনি আইডিওলজি শাস্তি তো আপনাকে অবশ্যই এক্সিকিউট করতে হবে। না, আচ্ছা, আমি কি একটু বলবো? না, এখানে না, 30 আমি সেকেন্ড একটু বলবো, ভাই, বলবো। শেষ করে দিন। সেই জায়গাটা থেকে আপনি এখানে হচ্ছে যে আওয়ামী লীগের যারা ভালো ছিল 5ই আগস্ট পর্যন্ত, ইভেন কি 4ই আগস্ট পর্যন্ত অনেকে পদত্যাগ করছে। বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বহু বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পোস্টেড বহু নেতা সেকেন্ড টায়ারে সবাই প্রকাশ্যে ঘোষণা দিয়ে পদত্যাগ করে আন্দোলনের সাথে সংহতি আন্দোলনে অংশগ্রহণ করছেন এবং অনেকে হতাহত হয়েছেন। ফলে যাদের এই গণহত্যার সিদ্ধান্ত মানে নাই তারা কিন্তু 5ই আগস্টের আগেই সিদ্ধান্ত নিচ্ছেন। যারা নীরব ছিলেন তাদের একটা অংশ হয়তো একটা খুব ছোট অংশ থাকতে পারে, কিন্তু যারা সরাসরি পদ পদবিতে ছিল এই জায়গাটা কিন্তু কোনোভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। জি, কাজী সাজ্জাদ জহির। আর শুনছিলাম আমাদের আদিব ভাই বলছিলেন আর কি, আদর্শহীন রাজনীতি সে যেই করুক না কেন সেটা বেশি দিন স্থায়ী হয় না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমি আওয়ামী লীগের বিষয় বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য 71-এ মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করলো জামাত ইসলাম প্রকাশ্যে, অস্বীকার করছে না তারা, তারা বলেছে, স্বীকারও করেছে তারা পাকিস্তান চেয়েছে। 30 লক্ষ মানুষ মারা গেল, 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম হলো, দেশটা স্বাধীন হলো। সেই শক্তি বাংলাদেশে এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে রাজনীতি করছে। এটা এক। তার মানে সেই শক্তি তারা তাদের জনসমর্থন তাদের আনতে পারছে, তারা তাদের মতো করে। সেটা যারা মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধ চেতনা ধারণ করে যারা বলছি আমরা বা যারা বলেছে তাদের দুর্বলতার কারণে হয়তো এটা হয়েছে। বাংলাদেশের রাজনীতি আপনি দেখেন, আমাকে বলেন 72 থেকে 75 এই 3 বছর ওই সময় জামাতের যে রাজনীতিটা ছিল তারা হয়তো নিষিদ্ধ ছিল, কিন্তু তারা বিভিন্ন জায়গায় তারা কাজ করেছে। আফটার 75 সাল থেকে 2024-এর 30 জুলাই পর্যন্ত জামাত ইসলাম কি কখনো কি নিষিদ্ধ করা হয়েছিল বলেন তো আমার অফিসিয়ালি? কখনো নিষিদ্ধ করা হয় না জামাত ইসলামকে। কেন হয় নাই? এইটাই তো কোষ, কারণ জামাত ইসলাম তার রাজনীতিটা করতে বিভিন্ন সময় এই যে যারা ক্ষমতায় ছিল তাদের সাথে আপোষ করে চলছে। আমরা জানি 91 সালে 96 সালে আমরা জানি, 2001 সালে আমরা দেখেছি, এবং আওয়ামী লীগের 16 বছর আমলে আমরা দেখেছি। আমরা বারবার বলেছিলাম আওয়ামী লীগ সরকারকে, ওই সময় হাসিনা সরকার বলেছিলাম না, ওই আপোষটা হলে তাদের শীর্ষ নেতাদের তাহলে ফাঁসিটা দেওয়া হলো কেন? এটা অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, সেটা আছে, সেটা তারা যেটা আপনারা বলতেছেন তাদের শীর্ষ নেতা যারা আছে তাদের বিরুদ্ধে তারা এটা করছে, কিন্তু আওয়ামী লীগ সরকার করছে সেটা ঠিক, কিন্তু আপনার দেশের যে আপনার এই কি বলে রাজনীতি করা, সেই রাজনীতি তো জামাত ইসলাম তো করে গেছে বাংলাদেশে, নিষিদ্ধ কখনো ছিল না সে। আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমার কথা হলো আদর্শহীন রাজনীতি যদি কেউ করে থাকে সে আমার আপনার বলতে হবে না, সে এমনি শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সে শেষ হয়ে যাবে। এটা বাংলাদেশের ইতিহাস তাই। আজকে ধরুন আমাদের বামপন্থী দলগুলো আমাদের অনেকে বলেন যে আপনারা ছোট, আপনারা ভোট পান না, বাস্তব, কিন্তু আমরা কিন্তু আদর্শের প্রশ্নে কোনো আমরা অবিচল হয়ে আছি। আর আমাদের পার্টি যেমন কমিউনিস্ট পার্টি, আমি সিপিপি করি, আমার পার্টি তো পুরা 24 বছর নিষিদ্ধ ছিল, আমার পার্টি নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান সাহেবের সময় আমার পার্টি নিষিদ্ধ ছিল। 75 তো নিষিদ্ধ ছিল, বললাম- বাকশাল হওয়ার পর তো সবাই নিষিদ্ধ ছিলেন। না, বাকশাল হওয়ার পরে ওইটা তর্কের বিষয় আছে, কিন্তু নিষিদ্ধ ছিলাম তো আমরা, নিষিদ্ধ ছিলাম। আপনার সবচেয়ে বড় হলো কি, নিষিদ্ধ করে কোনো রাজনৈতিক আদর্শকে আপনি দমাইতে পারেন না। প্রকৃষ্ট উদাহরণ জামাতকে দেখলাম। ভাই আমার এখানে আমার কথা পয়েন্ট শেষ করি। রাজনৈতিক আদর্শ আর সন্ত্রাসী আদর্শ আলাদা।
আমি শেষে দিনাজপুর বলবো, এজেন্ডা একটু বলতে বাস্তবায়ন দাও। করা আমার কথাটা আদর্শ বলছি, আমার কথাটা আর বলছি। রাজনৈতিক তুমি আদর্শকে অনেকক্ষণ আপনি বলছো, একটু করতে বলো পারবেন না। না। আমার কথাটা আমি বলি, আমি সেটা আওয়ামী লীগ প্রশ্ন বলছি না, আমি বলছি যারা যে রাজনীতি নিয়ে ধারণ করে তাদের রাজনীতি যদি সঠিক হয়, এক সময় তারা, আমি চাই আর আপনি না চান, এক সময় অনেক কিছু হইতে পারে বাংলাদেশে। এই বাংলাদেশে সব ঘটনা কিন্তু বাংলাদেশ ঘটনা সম্ভব হয়েছে। এই বাংলাদেশে আপনার ৭১ মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু তো ছিল এইখানকার মানুষের একচেটে নেতা, ৭৫ জন হত্যাকাণ্ড হয়েছে, মানুষ কোনো কথা বলে নাই। দিস ইজ বাংলাদেশ। জিয়া রহমান সাহেব এত জনপ্রিয় ছিলেন, উনি মারা যাওয়ার, উনি কিন্তু একটা ইয়ের ভিতর দিয়েই তাকে হত্যা করা হয়েছে। এর সাথে ৯ বছর সামরিক শাসন আমরা দেখেছি, হত্যাযোগ্য কম করে নাই কিন্তু এর সাথে আমরা ৯০ গণ অভ্যুত্থান করেছি, আমরা কারফিউ ভেঙেছি, আমরা গুলির সামনে গিয়েছি, আমরা আর করেছি এগুলো। আমরা এই যে মঞ্জু ভাই কেন আসেন, এগুলো করছি আমরা। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। তাই বাংলাদেশটা হলো যে অভ্যুত্থানের দেশ। ইতিহাস দেখেন ৬৯, ৭১ থেকে আরম্ভ করে ৯০, ২৪। তাই বাংলাদেশে আপনার যারা আদর্শহীন রাজনীতি করবে, যারা সন্ত্রাসী রাজনীতি করবে, তাদের অস্তিত্ব এমনিতে থাকবে না। এটা আমার আবার আচ্ছা, আমি একটু চন্দন ভাই বলি, আমি একটু এটা করি। প্রথম কথা হচ্ছে, কিছু কথা হচ্ছে নীতিগত কথা, কিছু কথা হচ্ছে প্রায়োগিক কথা। নীতিগত কথায় এটা একমত যে কোনো রাজনৈতিক দলকে, আদর্শকে নিষিদ্ধ করে এটাকে দমানো যায় না। এটা একটা আরো বাড়ে, এটা আরো প্রিন্সিপাল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার আরেকটা নীতিগত কথা হচ্ছে, কোনো অপরাধীকে, কোনো দোষকে আপনি তো কোনো রাজনীতির ফাঁক দিয়ে ছাড়তে পারবেন না। অবশ্যই না। ঠিক আছে, অবশ্যই ধরেন না। আমি একজন বীর মুক্তিযোদ্ধা বা আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমি এই দেশের জন্য জীবন দিয়েছি, আমার পিতা রক্ত দিয়েছে, তাই বলে কি আমি এই দেশে কোনো অন্যায় করতে পারবো না। আমি কি আইন লঙ্ঘন করতে পারবো? পারবেন না। আমি জুলাই অভ্যুত্থানের মহানায়ক হয়ে গেলাম, কিন্তু আমি কি আরেকজন লোককে অন্যায়ভাবে মারতে পারবো? পারবো না। তো তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগ্রামী একটা দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এমন একটা দল। সেই দলের যদি সে আমাদের রাষ্ট্রের মূলনীতি ধ্বংস করে, গণতন্ত্র ধ্বংস করে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে, লুটপাট করে, তাহলে আওয়ামী লীগের কি বিচার হতে হবে না? অবশ্যই। আমাদের বক্তব্যটা হচ্ছে এখানেই, অবশ্যই আমাদের বক্তব্যটা হচ্ছে এখানেই যে আওয়ামী লীগ দলীয়ভাবে তার রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে সে একটা দস্যু, সে একটা সন্ত্রাসবাদী দলে পরিণত হচ্ছে। পৃথিবীতে যতগুলো রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে তাদের সন্ত্রাসবাদিতার কারণে। আওয়ামী লীগ প্রত্যেকটা এলিমেন্ট আওয়ামী লীগের মধ্যে আছে। আপনি দেখেন প্রত্যেকটা এলিমেন্ট যুক্ত করে দেই। সুতরাং আমরা আমাদের পার্টি বামপন্থীরা, আমরা কিন্তু আওয়ামী লীগ আমরা সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে আমাদের। আপনাদের হয়েছে, তাই তো? আমাদের উদিচিতে ৯৮ সালে বোমা ফাটছে, আমাদের ২০০১ সালে পল্টনে তখন ক্ষমতা ছিল আওয়ামী লীগ। সেজন্য চন্দন ভাই, আবার আমরা নীতিগত কিন্তু কথা হচ্ছে, আমরা ৭৩ স্বাধীনতার পর ৭২ সালে প্রথম শহীদ, ১৯৭৩ সালের ১ জানুয়ারি আমার ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টির ২ নেতা মারা গেছে, প্রথম শহীদ হয়েছে। ইতিহাস এগুলো আছে, আমি সেই তর্কে যাচ্ছি না। এই জন্য আমি বলছি আওয়ামী লীগকে আপনি আইনের আওতায় এনে যদি নির্দোষ হয় আওয়ামী লীগকে আপনি দায় মুক্তি দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এতগুলো হত্যাকাণ্ডের, এতগুলো বিষয়ে আওয়ামী লীগের তো একটা বিচার হতে হবে। আওয়ামী লীগের যে সমস্ত নেতারা দায়ী, আমরা এখনো বলছি না যে আওয়ামী লীগের নির্দোষ নেতাদেরকে আপনি ফাঁসি দিয়ে দেন, তাদেরকে নিষিদ্ধ করে দেন, আমরা সেটা বলছি না। আমাদের কথা একদম ক্রিস্টাল ক্লিয়ার, আওয়ামী লীগের যে সমস্ত নেতারা দোষী তাদেরকে আপনি আমরা তো তাই বলি। আওয়ামী লীগের নেতারা যারা নির্দোষ তাদেরকে আপনি দায় মুক্তি দেন। আওয়ামী লীগ দলীয়ভাবে যদি সন্ত্রাসবাদ, মানে ফ্যাসিবাদ, নির্বাচন ধ্বংস করা, আমাদের গণতন্ত্র ধ্বংস করার জন্য হয়, আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন। আওয়ামী লীগের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তার রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমাদের কথাটা হচ্ছে এই ব্যাপারে ফয়সালা হওয়ার আগে আওয়ামী লীগের অফিস খুলবে কেন? আওয়ামী লীগের অফিস যখন খুলবে, আমি একটু বলি আপা, আওয়ামী লীগের অফিস যখনই এই কাজের বাইরে খুলবে তখনই জনগণের মধ্যে সংশয় দেখা দিবে। ঘটনা কি, ইলেকশনের পরপরই আওয়ামী লীগ অফিস খুলছে কেন? এই দায়টা স্বাভাবিকভাবে সরকারি দলের উপর আসে। এইটার দায়টা মুক্ত হওয়ার জন্য খুবই সিম্পল ইজি কাজ হচ্ছে যে আমাদের যে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের ইস্যুটা, যে বিচারটা মানে পেন্ডিং আছে, সেটা এনে এবারটা আপনি ফয়সালা করে দেন, সেটেল করে দেন। আদার দেন এটা একটা বিস্ফোরক আকারে আমি একটা কথা বলতে চাই যে জামাত নিষিদ্ধ হয়েছিল বলেই কিন্তু গুপ্ত রাজনীতি, আমি জামাতের ভালো কথাগুলো বলছি। আচ্ছা, আরেকটা কথা, গুপ্ত রাজনীতি বাধ্য হয়েছিল। আবার আরেকটা কথা বলি, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কি হবে? আমি আপনাকে বলি, এখন বিএনপি তে যোগদান আমি আপনাকে করতেছে। একটা কথা যোগ করি চন্দন ভাই, এটা ভুল হয়ে গেছে বা মিস হয়ে গেছে। সেটা হচ্ছে জামাতকে কিন্তু ৭২ সালে নিষিদ্ধ করা হয়েছিল। কি অপরাধে? মুক্তিযুদ্ধের বিরোধিতা করার অপরাধে না, না, তাকে নিষিদ্ধ করা হচ্ছে ধর্মীয় দল হিসেবে, কারণ ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ ছিল। আপনি এবারও যখন আওয়ামী লীগকে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, তার কিন্তু মুক্তিযুদ্ধের প্রসঙ্গে তাকে নিষিদ্ধ করা হয় নাই। আমার কথা ওইটা না, যে কারণে নিষিদ্ধ। আমি বলছি বাংলাদেশের আইনে যদি থাকে যে কোনো দল যদি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে তাকে আপনি নিষিদ্ধ করলেন, তাহলে জামাতকে সে আইনে নিষিদ্ধ করলেন না কেন?
আওয়ামী লীগ নিষিদ্ধ করে নাই, বিএনপি সেটা বললাম আমি, সেটা তো বললাম। সেটাই তো আমি আপনাকে বলছি যে করে নাই তো কেউ। আওয়ামী লীগের বিরুদ্ধে ভাই করেন নাই বলে, এটা তো কোনো ফ্যাক্টর না, করেন নাই বলে এটা- এখনো এটা করতে আপনি পারবেন না, নিষিদ্ধ বিষয়টা হয়েছিল, তেমন এটা না। তো পারবেন, ঠিক। পারবেন। আমি তো আমি সেই করেন নাই, নিষিদ্ধের কিন্তু করেন কথাটা নাই। বলছি। আপনি নিষিদ্ধ করতে Please, চাই তো একটুখানি আপনি শুনুন। দেখেন বলুন। অধ্যাপক গোলাম সেটা হলো আজমকে, মঞ্জু ভাই, মঞ্জু অধ্যাপক ভাই। গোলাম আজমের নাগরিকত্ব বাতিল করতে গিয়ে পুরো ওনাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, কারণ আইন কখনো রাজনীতি দিয়ে চলবে না, আইন কিন্তু অপরাধ দিয়ে বিশ্লেষণ করে চলবে। আমরা তো এটাই বলতে চাচ্ছি, আইন রাজনীতি দিয়ে চলা ঠিক না, যে একজন তার হোমজিক্যালি একজনকে নিষিদ্ধ করলো এটা ঠিক না। হোমজিক্যালি আমরা কেন চাই, করবেন? আমরা চাই একটু প্লিজ যদি শুনেন, যে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল বলেই কিন্তু গুপ্ত রাজনীতি করতে বাধ্য হয়েছিল জামাত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন আপনি, আমি, আবির সবাই মিলে করলাম। আমি আপনি আদিব। তো করার খেয়াল এখন রাখি না তো, শুনেন, আইন করবেন করলাম তো নিষিদ্ধ। কি হয়েছে, এটা তো নির্বাহী আদেশ, আরেক নির্বাহী আদেশে এটা উজ্জ্বল হয়ে যাবে। আমি এটা বলছি, ধরেন না আপনি নিষিদ্ধই, তাহলে কি হবে, তারা কিন্তু বসে থাকবে, যারা রাজনীতি করে অভ্যস্ত তারা বিএনপিতে যোগ দিবে, এনসিপিতে যোগ দিবে, আপনার ইনকিলাব মঞ্চে যোগ দিবে, আপনার কি জামাতে যোগ দিবে, দেয় নাই, যোগ দিয়ে- দিয়েছে, যোগ অনেকেই দিয়ে যোগ যদি ভালো দিয়েছে। হয়ে যায় তো আপনার খারাপ। কি হয়েছে, এনসিপিতে যোগ দিয়ে, ইনকিলাব মঞ্চে যোগ দিয়ে কি হয়েছে দেখেন, ওই ছেলেটা আওয়ামী লীগ করা, ছাত্রলীগ করা, যে হাদিকে মেরেছে, তাহলে হাদি টের পায় নাই, এই যে গুপ্ত ভাবে এসেছে, আপা, এইটা- এই যে টের পায় নাই, তাকে গুলি করছে, তার এটার সাথে সাথে চলছে, এটা related তার সাথে না রিলেটেড না, কেন ছাত্রলীগের তিনজন তার সাথে কেন্দ্রীয় চলছে, সভাপতি তার এখন সাথে বিএনপির ইলেকশন নেতা। করছে, অসুবিধা কি? নির্বাচনী প্রচারণা করছে, প্রচারণা করার পরে খাওয়া দাওয়া করছে, একসাথে ঘুরে না, বেড়াচ্ছে, এবারে ভোটও দেখেন তারপরে না, কি ভোট করছে, হয়ে গেছে। মাইরও আওয়ামী লীগের ভোট কোথায় গেছে? এরকম জামাতে করবে গেছে। আওয়ামী লীগ, আওয়ামী লীগ পরিষ্কার এরকমই হিসাব, করবে। আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের ভোট জামাতের কোথায় বড় গেছে, অংশ সব আওয়ামী লীগের ভোট জামাতে গেছে, নাহলে জামাতে এত ভোট পায় কেমনে, এটা তো বাংলা হিসাব, এটা না, না, অন্য হিসাব নাই। এই যে তাহলে জামাত যদি হিসাব পায় থাকে, কিন্তু এনসিপিও আপনাদের পাইছে। ঠিক মতন হয় না দেখেই কিন্তু জামাত এই ভোট জন্য- পাইছে। এই জন্য। কারণ আপনাদের হিসাবটা আপনার যেই লেন্সে দেখেন সেই লেন্সে হিসাবের সমস্যা আছে। কারণ এখানে দেখেন ভাই একটা কথা বলছেন যে ৭২ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী লীগের দল হিসাবে শেখ মুজিবের যে রাজনৈতিক যে হত্যাকাণ্ড সে করছে, প্রায় ৩০,০০০ হচ্ছে বামপন্থী নেতাদেরকে হত্যাকাণ্ড করছে, তারা দলগুলার সব নিষিদ্ধ করছে। সেই ৭৫-এ কিন্তু যখন শেখ মুজিব হচ্ছে আরেকটা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে হচ্ছে তার প্রায়শ্চিত্ত করছে, তারপরে শুধুমাত্র বাংলাদেশের বাকি ১৫ বছরের রাজনৈতিক যে জায়গাগুলা, এগুলা ইন্ডিয়া পরোক্ষভাবে সরাসরি আওয়ামী লীগের প্রাসঙ্গিক রাখার জন্য বাংলাদেশের পরবর্তী ৯ বছরের স্বৈরাচার এরশাদের এটা তারা নিয়ন্ত্রণ করছে। এখন আপনি যদি মনে করেন যে এই যে আওয়ামী লীগের ব্যাক করতেই হবে, ইন্ডিয়া যদি মনে করে, সেটা তাদের সেই বাস্তবতাটা ৭৫ পরবর্তীতে সপরিবারে মারা যাওয়ার ফলে তাদের কিছুটা হলে সিম্পতি ছিল। এইবারের বিষয়টা কিন্তু সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট, কারণ এইবার হচ্ছে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে এবং এখানকার জায়গা ছেড়ে যেতে সে বাধ্য হয়েছে। ফলে এরশাদ যে ৯ বছর দেশ চালাইছে, এটা কি এরশাদ চাইছে ব্যক্তিগতভাবে সে দেশ চালাইছে? না, এটা ইন্ডিয়ার একটা মাস্টার প্ল্যান অনুযায়ী হচ্ছে। জিয়া রহমানেরকে হত্যাকাণ্ডের পরে ৯ বছর এরশাদ চালায়, সেই ৯ বছরে আওয়ামী লীগের প্রাসঙ্গিক করা হয়েছে। প্রাসঙ্গিক করে যখন ৯১-তে তাদের সকল জরিপে দেখছে আওয়ামী লীগ নিরঙ্কুশ এককভাবে সরকার গঠন করবে, আওয়ামী লীগের মন্ত্রী পরিষদ পুরা ঠিক হয়ে গেছিল, তখন দেখা গেছে যে ৯১-তে হচ্ছে বিএনপি মেজরিটি নিয়ে হচ্ছে জামাতের সাথে নিয়ে তারা হচ্ছে ক্ষমতায় আসছে। ফলে ৯টা বছর বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্তগুলো প্রতিবেশী রাষ্ট্র আওয়ামী লীগের প্রাসঙ্গিক করার জন্য করছে। কেন তার এত আপনি স্বাধীনতার পরে আওয়ামী লীগের একটা যতবার সে ক্ষমতায় আসে প্রত্যেকবার সে গণহত্যা সংগঠিত করছে দেশপ্রেমিক জনগণের বিরুদ্ধে। ৭২ থেকে ৭৫ যখন এদেশের বামপন্থী থেকে শুরু করে যারা দেখছে যে ইন্ডিয়া এখানে খুব বেশি জোরালোভাবে হচ্ছে তাদের ঘাঁটি শক্ত করছে, এটার বিরুদ্ধে বলছে ৩০,০০০ মানুষ মারছে। ৯৬ থেকে ২০০১-এর আপনি দেখেন, সে নিজেই তো বলছে তার উদিসির ইয়াতে প্রথমে বোমা হামলা করছে আওয়ামী লীগের সময়। এরপর ৮ সাল থেকে ১৫ বছর এখানে কয়টা গণহত্যা সংগঠিত করছে। ফলে আরেকটা সন্ত্রাসবাদী সংগঠনকে হচ্ছে প্রাসঙ্গিক করার দিল্লির বিরুদ্ধে দিল্লির এইটা কোনোভাবে মেনে নেওয়া হয়। ফলে আওয়ামী লীগ সন্ত্রাসী আওয়ামী লীগ এবং দিল্লির বিরুদ্ধে আমাদের এই অনন্ত লড়াই চলবে এবং এই লড়াইতে আমরা হারবো না, ইনশাল্লাহ জিতবো। আমি একটা কথা বলতে চাই, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। উনি বলছিলেন বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। উনি বলছিলেন সবাই আমাদের পররাষ্ট্রনীতিতে সবাই আমাদের বন্ধু, তো কেউ শত্রু না। তো আমি ওই জায়গা থেকে পৃথিবীতে সব কিছু আপনি চেঞ্জ করতে পারেন, একমাত্র আপনার সন্তান, বাবা মা এবং আপনার প্রতিবেশী চাইলেই চেঞ্জ করতে পারেন না। সবাই কিন্তু তালে তাল মিলে গোপনে, ওই যে রয়টার্সের সংবাদের মতো সবাই কথা বলে, সবাই তাদেরকে আশীর্বাদ নিয়ে আসে, সবাই আশীর্বাদে পুষ্ট হয়ে বিভিন্ন কাজকর্ম করে।
কিন্তু নাম পরে ওই যে কয় না খায় দায় কদম আলী মোটা হয় জব্বর, নাম পরে হলো বিএনপি তেমন কিছুই করে নাই। আমি শুধু বলতে চাই এইটুকু, দ্বন্দ্বের জায়গায় যেখানে দ্বন্দ্ব আছে সে যেই হোক না কেন, পানি নিয়ে দ্বন্দ্ব আছে, পানি নিয়ে দ্বন্দ্বের মোকাবেলা করা হবে, অন্য কিছু নিয়ে দ্বন্দ্ব থাকলে সেটা মোকাবেলা করা হবে। কিন্তু যেইখানে তার তার আমাকে দরকার, আমার তাকে দরকার, লাইক আমি চায়নার কথা তুলে আনতে পারি। অরুণাচল নিয়ে যখন যুদ্ধ হচ্ছে, যুদ্ধ ইচ্ছা মতন করছে, দখল করছে মাইলকে মাইল। আবার যখন অন্য ব্যবসা নিয়ে বা বিশ্বের অন্য দেশ নিয়ে যখন দক্ষিণ এশিয়ার জোন নিয়ে কথা হচ্ছে, তখন কিন্তু তারা একসাথে একযোগে কাজ করছে। আমরা ঠিক ওইভাবেই আমাদের পররাষ্ট্রনীতিটাকে দেখতে চাই। সেই পররাষ্ট্রনীতি এই দেশের সব মানুষের জন্য কাজে লাগুক, সেটাই আমরা চাই। এবং এই কারণে আমরা বলতে চাই, বহুদিন বাংলাদেশে গণতন্ত্র অনিশ্চিত ছিল, অপরিপক্ক ছিল, একদম লাস্ট প্যারাকটা ঢুকে গিয়েছিল। এখন মাত্র গণতন্ত্র নতুন করে মুখ খোলস থেকে বের হয়েছে, নতুন মুখ দেখছি আমরা গণতন্ত্রের। এই গণতন্ত্রটাকে আমরা টিকিয়ে নিয়ে যেতে চাই। সামান্য কথায় আমরা এটা ওটা সেটা করতে রাজি না। একটা স্থিতিশীল রাজনীতির জন্য আমরা শেষটুক পর্যন্ত দেখতে চাই। এক কথা কাজী সাজ্জাদ জহির। ধন্যবাদ। আমরা যেটা মনে করি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা ছিল, একটা শোষণ বৈষম্যের সমাজ গড়া, সেই শোষণ বৈষম্যের সমাজ গড়ার জন্য আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রেখেছি। আমরা বলেছি যে আমাদের দেশে যারা 54 বছরে দেশটাকে শাসন করেছে, কেউ গণতন্ত্র এখানে পুনঃপ্রতিষ্ঠিত, গণতন্ত্রকে কেউ প্রতিষ্ঠিত করতে পারে নাই। খুব ক্লিয়ার কাট কথা আমাদের। বাংলাদেশে গণতন্ত্র স্থায়ী হয় না। সেটা করার জন্য ম্যান্ডেট লাগবে, একটা ম্যান্ডেট পাচ্ছেন না তো। না, আমি শেষ করি কথাটা। 54 বছর যারা শাসন করেছে, গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে কেউ প্রতিষ্ঠিত করতে পারে। বারবার দেশের মানুষকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে জীবন দিতে হয়েছে, এটা হলো বাস্তবতা। আর তৃতীয়ত হলো যে এখন আজকে যে বাংলাদেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেই পরিস্থিতিতে আমরা মনে করি যে আজকে আমার যে লুটেরা ধনিক শ্রেণীর বিরুদ্ধে যে সংগ্রাম আমাদের, সেই সংগ্রাম আমাদের করতে হবে। কারণ আজকে এই যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যাই বলেন, জাতীয় পার্টি বলেন, আজকে এই যে কথাগুলো আসছে, যে বিদেশি শক্তিগুলোর কথাগুলো আসতেছে, সেটা তো বাস্তবতা। সেই বাস্তবতা আমরা দেখছি। আমাদেরই হওয়া উচিত যে বিদেশে আমাদের বন্ধু আছে, যে কথাটা মনি আপা বললেন, আমরা সবার সাথে সমমর্যাদার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আমরা দেশটাকে যেন পরিচালিত হয়, সেই আশা আমরা ব্যক্ত করতে চাই। আমরা সেটা আশা ব্যক্ত করি। কাজী সাজ্জাদ জহির চন্দন, নীলুফার চৌধুরী, মনি মঞ্জুরুর মঞ্জু এবং আরিফুল ইসলাম আদিব, আপনার চারজনকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রাণবন্ত আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিএসআরএম গণতন্ত্র এখন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।